তো এখন দেখো আমাদের ক্লাসে আজকে যা যা সূত্র ব্যবহার করতে হবে। ফার্স্ট অফ অল আমরা বস্তুর অভ্যন্তরে মোট চার্জের পরিমাণ, একটা বস্তুর মধ্যে কি পরিমাণ চার্জ থাকতে পারে সেটা হচ্ছে চার্জের সংখ্যা ইনটু হচ্ছে ইলেকট্রন সংখ্যা। একটা ইলেকট্রনের চার্জ দিয়ে ওই বস্তুর মধ্যে কি পরিমাণ কতগুলি ইলেকট্রন আছে সেই সংখ্যা দিয়ে গুণ করলেই আমরা একটা বস্তুর মধ্যে চার্জের সংখ্যাটা পেয়ে যাব, টোটাল চার্জ। যেমন আমার ভিতর যে চার্জের পরিমাণ আছে সেটা কিন্তু কিউ ইকুয়াল হচ্ছে এন ই। এন হচ্ছে ইলেকট্রনের সংখ্যা আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, একটা ইলেকট্রনে কি পরিমাণ চার্জ থাকে তার সংখ্যাটা। তারপর দেখো আই সমান তড়িৎ প্রবাহ। তো তড়িৎ প্রবাহের জন্য আমরা এখানে তিনটা সমীকরণ লিখে রেখেছি। দেখো তিনটা সমীকরণ আছে। প্রথম সমীকরণ কিউ বাই টি, কিউ হচ্ছে এখানে আধানের পরিমাণ, যে যদি ধরো যে এটা হচ্ছে একটা পরিবাহী তার, এই পরিবাহীর ভেতর দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে কিউ, আর কত সময় ধরে আধানটা প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে টি। আর এই কিউ বাই টি যে অনুপাতটা পাচ্ছ সেটা হচ্ছে আমার তড়িৎ প্রবাহ। সংখ্যাটা দেওয়া আছে এভাবে, প্রতি সেকেন্ডে কি পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে, প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাই হচ্ছে তড়িৎ প্রবাহ। আচ্ছা, তারপরে এক্ষেত্রে বলা যায় যে একক রোধের জন্য, একক রোধের পরিবর্তনের জন্য বা একক রোধ পরিবর্তনের জন্য তুমি যে পরিমাণ বিভব পার্থক্য পাবে সেটাকে বলছি আমরা তড়িৎ প্রবাহ। তো এই ক্ষেত্রেও দেওয়া যায় যে ভি বাই আর, ভি হচ্ছে এই যে পরিবাহীটা, এই পরিবাহী ধরো যে এটা একটা পরিবাহী, এই পরিবাহীর যে দুইটা প্রান্ত, ধরো এটা হচ্ছে এ প্রান্ত আর এটা হচ্ছে বি প্রান্ত, এই দুই প্রান্তের যে বিভব পার্থক্য সেটা হচ্ছে ভি, আর এই পরিবাহীর যে রোধ আছে সেটা হচ্ছে আর। তাহলে ভি বাই আর এর ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে আই। ঠিক আছে, তো আমরা এরকম ভাবে বোঝার চেষ্টা করব। এই যে দেখো আর, এটা হচ্ছে একটা সার্কিটের ক্ষেত্রে সম্ভব, একটা সার্কিটের মধ্যে তড়িৎ চালক শক্তি। আমি তড়িৎ চালক শক্তি নাকি সেটা আমি একটু শর্টকাট বোঝাবো তোমাদের, একটু ধীরে ধীরে আমি একদম আজকের ক্লাসটা শুধুমাত্র বেসিক থাকবে, এই চ্যাপ্টারের উপর ফুল চ্যাপ্টারের উপর শুধুমাত্র আমি মেইন অংশগুলি বলে যাব তোমাদের, ঠিক আছে, বোঝানোর জন্য মেইন অংশ। তো আই সমান হচ্ছে ই বাই আর প্লাস আর। আর হচ্ছে এখানে আমার বর্তনী রোধ, আচ্ছা মানে একটা সার্কিটের মধ্যে কি পরিমাণ রোধ আছে, একটা সার্কিটের মধ্যে কি পরিমাণ রোধ আছে সেই রোধের মানটা হচ্ছে ক্যাপিটাল আর। ওই যে সার্কিটে একটা কোষ থাকবে, একটা ব্যাটারি থাকবে, কোষ বা একটা ব্যাটারি থাকবে, ওই কোষ বা ব্যাটারি নিজেরও একটা রোধ থাকে, ও নিজেও একটা তড়িৎ প্রবাহকে বাধা দিতে পারে। ওই যে বাধা দিতে পারে যে ছোট্ট একটা রোধ থাকে সেই রোধ হচ্ছে আর। এই রোধটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ। এই রোধের নাম হচ্ছে কি অভ্যন্তরীণ রোধ। কোথায় থাকে এটা? শুধুমাত্র কোষ অথবা ব্যাটারি মানে উৎসের ভেতরে। কোথায় থাকবে? উৎসের ভেতরে যে রোধ থাকে সেটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ, আর উৎসের বাইরে যে রোধ থাকে সেটা হচ্ছে পরিবাহী রোধ। মাথায় রাখবে যে পরিবাহী রোধ হচ্ছে কোষের বাইরে, পরিবাহী রোধ হচ্ছে কোষ ভেতরে যে রোধগুলি থাকবে টোটাল রোধ সেটা হচ্ছে পরিবাহী রোধ, আর কোষের ভেতরে যে রোধ থাকবে সেটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। তবে মাথায় রাখতে হবে এটা শুধুমাত্র কোষ না, যে কোনো একটা বৈদ্যুতিক উৎসের ভিতরে কম্পোনেন্টের মধ্যে যে রোধ থাকবে সেটা হচ্ছে আর। সেটা হতে পারে ব্যাটারি, সেটা হতে পারে কোষ, দুইটাই হতে পারে। আচ্ছা, তারপর দেখো, তো এটা তো গেল। এখন আসে আমার এখানে একটু চিহ্নগুলির নাম বলে দিয়েছি। বস্তুর মোট আধানের পরিমাণ হচ্ছে কিউ, একটা ইলেকট্রনের সংখ্যা, একটা বস্তুর মধ্যে কি পরিমাণ ইলেকট্রন থাকবে তার সংখ্যা হচ্ছে এন, ইলেকট্রনের যে পরিমাণ আধান থাকবে সেটা হচ্ছে ই, আর ই এর মান আমরা জানি সেটা হচ্ছে 1.6 ইনটু হচ্ছে 10 ইনভার্স 19 কুলম্ব। 1.6 ইনটু হচ্ছে 10 ইনভার্স 19 কুলম্ব, সেটা হচ্ছে আমরা জানি। আর সময় কি পরিমাণ, মানে একটা পরিবাহীর ভেতর দিয়ে আধান যাচ্ছে, কতটুকু সময় ধরে আধান যাচ্ছে সেটা হচ্ছে আমার টি। আর অভ্যন্তরীণ তো বললাম, আর এটা হচ্ছে পরিবাহী। এখন আসি আমরা কোষের তড়িৎ চালক শক্তি। কোষের তড়িৎ চালক শক্তি বলতে কাজ হয় আধানকে বোঝায়, এই হচ্ছে কাজ, আর এটা হচ্ছে আধানের পরিমাণ। ঠিক আছে, যে ওই কোষের ভেতর দিয়ে কি পরিমাণ আধান যাচ্ছে এবং ওই কোষটায় কি পরিমাণ কাজ করতে পারছে তার যে অনুপাত, সেই অনুপাতটাই হচ্ছে আমার তড়িৎ চালক শক্তি। তো তড়িৎ চালক শক্তিকে এই ধারায় প্রকাশ করি, কাজ হচ্ছে ডব্লিউ, আধান হচ্ছে কিউ, এগুলো একটু বোঝাও পরে। আর এই তড়িৎ চালক শক্তি আমরা এইভাবে লিখতে পারি যে বিভব পার্থক্য প্লাস হচ্ছে হারানো ভোল্টেজ। কি লিখতে পারি? বিভব পার্থক্য প্লাস হচ্ছে হারানো ভোল্টেজ। এখন বিভব পার্থক্য বলতে আমি আগেই বুঝিয়েছি যে এইটার দুই প্রান্তে যে বিভবটা থাকে, একটা পরিবাহীর দুই প্রান্তে দুইটা বিন্দুর মাঝখানে, যে কোনো দুই বিন্দুর মাঝখানে যে বিভব থাকে সেটাকে বলি আমরা বিভব পার্থক্য। যে কোনো দুই বিন্দুর মাঝখানে যে বিভব থাকে সেটাকে বলি আমরা বিভব পার্থক্য। আর এই বিভব পার্থক্য হচ্ছে ভিডি। এখানে আমরা ভোল্টেজ ডিফারেন্স, ভিডি মিন্স ভোল্টেজ ডিফারেন্স, ভিডি ভোল্টেজ ডিফারেন্স এই জন্য, আর ভিএল হচ্ছে লস্ট ভোল্টেজ, বা এটাকে বলতে ডিফারেন্স অফ ভোল্টেজ, আর এটা হচ্ছে লস্ট ভোল্টেজ। ঠিক আছে, লস্ট ভোল্টেজ বলতে বোঝাচ্ছি কি পরিমাণ ভোল্টেজ হারিয়ে যাচ্ছে, মানে হচ্ছে এই যে এখন বলতে পারি কিসের জন্য হারাবে, এই যে একটা কোষের মধ্যে একটা রোধ থাকে না,
ওই রোধে কিছু পরিমাণ ভোল্টেজ নষ্ট করে দেয়। কোষের ভেতরে যে অভ্যন্তরীণ রোধ থাকে, অভ্যন্তরীণ রোধের কারণে মোট তড়িৎচালক শক্তি থেকে কিছু পরিমাণ তড়িৎচালক শক্তি নষ্ট হয়ে যায়। ওই নষ্ট হয়ে যাওয়ার শক্তি রেখে বলি আমরা হারানো ভোল্টেজ। কি বলছি? হারানো বিভব বা হারানো ভোল্টেজ। আর এইটাকে দেখো, এটা হচ্ছে বিভব পার্থক্য, আর বিভব পার্থক্য হচ্ছে মূল প্রবাহ। কি? মূল প্রবাহ ইনটু হচ্ছে পরিবাহী রোধ। মূল প্রবাহ ইনটু হচ্ছে পরিবাহী রোধ। আর হারানো ভোল্টেজ, এটা হচ্ছে হারানো ভোল্টেজ। দেখো এই হারানো ভোল্টেজ হচ্ছে আইআর, অর্থাৎ ভিএল সমান হচ্ছে আইআর, আর ভিডি সমান হচ্ছে ক্যাপিটাল আই। একটা হচ্ছে ক্যাপিটাল আই ইনটু হচ্ছে স্মল আর এই। তো মূল প্রবাহ ইনটু হচ্ছে পরিবাহী রোধ প্লাস হচ্ছে মূল প্রবাহ ইনটু হচ্ছে অভ্যন্তরীণ রোধ। যারা লিখতেছো নোট করতেছো লিখে ফেলো। মূল প্রবাহ ইনটু হচ্ছে পরিবাহী রোধ, মূল প্রবাহ ইনটু হচ্ছে পরিবাহী রোধ প্লাস হচ্ছে মূল প্রবাহ ইনটু হচ্ছে অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ। আচ্ছা, তারপর দেখা হচ্ছে এটা গেল এখন দুই প্রান্তের বিভব পার্থক্য সূত্র। তো দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা কাজ বাই আধান নিয়ে প্রকাশ করতে পারি। এখন বলতে পারে ভাইয়া এইখানে তো ই সমান ডব্লিউ বাই কিউ, হাউ ক্যান ইট পসিবল? এটা কিভাবে হয়, তাই না? এটাও আসলে হয়। ডিফারেন্স টাইম বুঝাবো তোমাদের কিভাবে হয়, সেটা আমি সার্কিট এঁকেই বুঝিয়ে দেব, ঠিক আছে? এটা পরে আসছে, শুধু সূত্রটা মাথায় রাখো যে বিভব পার্থক্য হচ্ছে ভি বাই কিউ। এটা কিন্তু এভাবে লেখা যায় যে দুই প্রান্তের বিভব ভি এ মাইনাস হচ্ছে ভিবি সমান হচ্ছে এই যে ধরো হচ্ছে এটা এইভাবে লেখা যায়, অথবা ভি এ বিও লেখা যায়। ভি এ মাইনাস হচ্ছে ভিবি ইকুয়াল হচ্ছে ভি এ বি ইকুয়াল হচ্ছে ডব্লিউ বাই কিউ। এটা এইভাবেও তুমি লিখতে পারবা, ঠিক আছে? এখন আসি আমরা ভিডি, হারানো ভোল্টেজ, ও ভিডি হচ্ছে আইআর সমান এই একই সূত্র। এই একই সূত্র তুমি এইভাবে লিখতে পারো, ভি এ বি মানে হচ্ছে আইআর, ভি এ বি মানে হচ্ছে আইআর। মূল প্রবাহ ইনটু হচ্ছে পরিবাহী রোধ, মূল প্রবাহ ইনটু হচ্ছে পরিবাহী রোধ। আচ্ছা, তারপর আসো হারানো ভোল্টেজ বা মূল প্রবাহ। হারানো ভোল্টেজ মানে কি? মূল প্রবাহ ইনটু হচ্ছে অভ্যন্তরীণ রোধ। তো মূল প্রবাহ হচ্ছে দেখো হারানো ভোল্টেজ ভিএল, আর এখানে আমার এটা হচ্ছে কি আই হচ্ছে আমার মূল প্রবাহ, আর স্মল আর হচ্ছে আমার অভ্যন্তরীণ রোধ। এই গেল। এখন আসি আমরা যে সূত্র আছে এখানে লক্ষ্য করে দেখো যে সমান্তরাল তুল্যরোধ হচ্ছে 1/RT সমান। সমান্তরাল তুল্যরোধ বলতে হচ্ছে RT কে বোঝাচ্ছে, কিন্তু সূত্র হচ্ছে 1/RT ইকুয়াল হচ্ছে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস ডট 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 1/Rn। অর্থাৎ তোমার কাছে যদি n সংখ্যক রোধ সমান্তরালে থাকে, তুমি কি করবা? এরকম ভাবে যত খুশি তত লিখতে পারো। যতগুলি রোধ সমান্তরালে থাকবে প্রত্যেকের জন্য তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবে। যতগুলি রোধ থাকবে ঠিক তত। তিনটা রোধ থাকলে এই পর্যন্ত, দুইটা রোধ থাকলে এইটুকু, তিনটা রোধ থাকলে এইটুকু, n সংখ্যক রোধ থাকলে এখান থেকে এই পর্যন্ত পুরোটা হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা পরবর্তী শ্রেণীতে তুল্যরোধ। শ্রেণীতে তুল্যরোধকে আমরা আর এস দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? আর এস দিয়ে প্রকাশ করি। তো আর এস মানে হচ্ছে সবগুলো রোধের যোগফলের সমষ্টি, সবগুলো রোধের যোগফলের সমষ্টি। শ্রেণীতে যতগুলি রোধ থাকবে, শ্রেণীতে যতগুলি রোধ থাকবে সবগুলো রোধের সমষ্টি হচ্ছে শ্রেণীতে তুল্যরোধ। মাথায় রাখতে হবে, শ্রেণীতে যতগুলি রোধ থাকবে সবগুলো রোধের সমষ্টি হচ্ছে শ্রেণীতে তুল্যরোধ। এখন আসি আমরা এখানে যে যতগুলি রোধ থাকবে, দুইটা থাকলে দুইটা, তিনটা থাকলে তিনটা, চারটা থাকলে চারটা, পাঁচটা থাকলে পাঁচটা, যতগুলি বলবে আমরা ততগুলি নেব, ঠিক আছে? পরিবাহী রোধ, পরিবাহী রোধকে আমরা সাধারণত আর দিয়ে প্রকাশ করি। আমি আগে লিখে রেখেছি এখানে যে পরিবাহী রোধ হচ্ছে ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর বুঝি, ঠিক আছে? তো ক্যাপিটাল আর মানে হচ্ছে রো ইনটু হচ্ছে এল বাই এ, রো ইনটু হচ্ছে এল বাই এ, যেখানে রো মানে হচ্ছে আপেক্ষিক রোধ, রো হচ্ছে আপেক্ষিক রোধ। এটা হচ্ছে পরিবাহীর উপাদানের একটা রোধ। কি এটা? পরিবাহীর উপাদানের একটা রোধ। তো আপেক্ষিক রোধ ইনটু দৈর্ঘ্য বাই ক্ষেত্রফল। দৈর্ঘ্য বাই কার দৈর্ঘ্য? এই দৈর্ঘ্যটা কার? এই যে পরিবাহীটা তুমি নিয়েছো, যে পরিবাহীর উপাদান সেই পরিবাহীর দৈর্ঘ্য হচ্ছে এটা, ঠিক আছে? তো পরিবাহীর দৈর্ঘ্য লেখার সময় লিখবা, আমি শর্ট, জায়গা কম ছিল, স্পেসটা ভাইয়া আপনি সাইডে গেলে। আচ্ছা, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, একটা স্ক্রিনশট নিয়ে নাও তাড়াতাড়ি, তারপর বোঝাচ্ছি, সবাই একটু স্ক্রিনশটটা নিয়ে নাও। যারা স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি একটু স্ক্রিনশটটা নিয়ে নাও। যারা স্ক্রিনশট নিয়ে একটু স্ক্রিনশটটা নিয়ে নাও, তাড়াতাড়ি নিয়ে নাও। ধন্যবাদ। এখন আমি একটু সূত্র বলি, আর একটু বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ? কারণ সূত্র ব্যবহারটা হচ্ছে আসল, তোমার সূত্র শিখলে হবে না, সূত্রের ব্যবহার জানতে হবে। প্রধান হচ্ছে সূত্রের ব্যবহার জানতে হবে। এখন কথা হচ্ছে, আমি যদি প্রত্যেকটা রাশির পরিচয় যদি না জানি, প্রতিটা চলকের পরিচয় যদি আমি না জানি, তাহলে কিন্তু আমি সঠিকভাবে এগুলো
প্রয়োগ করতে পারবো না। তো সঠিকভাবে প্রয়োগ করতে গেলে অবশ্যই আমাকে কি করতে হবে, প্রত্যেকটা চলরাশির সঠিক সংকেত জানতে হবে, প্রতীক বা সংকেত জানতে হবে এবং পরিচয়টা আমার জানা রাখতে হবে যে আসলে কোন ক্ষেত্রে আমি কোনটা ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা, কাজ শেষ, শুরু হয়েছে। আচ্ছা দেখো, এখন দেখো, সো এটা হচ্ছে কি বলছিলাম, এখন দেখো আপেক্ষিক রোধ। তো মনে রাখবা এটা হচ্ছে পরিবাহী দৈর্ঘ্য, লেখার সময় লিখবা পরিবাহী দৈর্ঘ্য, যখন নোট করতে যাবা কি লিখবা, পরিবাহী দৈর্ঘ্য পরিবাহী ক্ষেত্রফল, পরিবাহী দৈর্ঘ্য ডিভাইডেড বাই হচ্ছে পরিবাহী ক্ষেত্রফল। আচ্ছা এখন দেখো আপেক্ষিক রোধ। তো এই সূত্রটাকে উল্টিয়ে আমি লিখেছি, এই সূত্রটাকে উল্টিয়ে আমি লিখেছি, পরিবাহী রোধ হচ্ছে ক্ষেত্র, দেখো পরিবাহী রোধ ইনটু হচ্ছে ক্ষেত্রফল, পরিবাহী রোধ ইনটু ক্ষেত্রফল, অর্থাৎ পরিবাহী রোধ হচ্ছে কি আর, তো দেখো আর ক্ষেত্রফল কত a ডিভাইডেড বাই হচ্ছে পরিবাহী দৈর্ঘ্য, সেটা কত l, তাহলে এটা হচ্ছে আমার আপেক্ষিক রোধ। ঠিক আছে? তো r এ ডিভাইডেড বাই হচ্ছে l, রাড বাই l, রা বাই l, রা বাই l, দেখো তো নামটা কেমন হয়, রা বাই l, রা বাই l, রা বাই l, তো r a ডিভাইডেড বাই হচ্ছে l, রা বাই l। আচ্ছা পরিবাহিত হচ্ছে g, পরিবাহিতকে আমরা g দ্বারা প্রকাশ করি 1 বাই পরিবাহী রোধ, পরিবাহিত হচ্ছে 1 বাই পরিবাহী রোধ, তো পরিবাহী রোধকে আমরা r দিয়ে প্রকাশ করি 1 বাই r। এরপর দেখো পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্কটাকে আমরা কি লিখতে পারি, একটা হচ্ছে পরিবাহিতাঙ্ক আর একটা হচ্ছে আমরা জানি পরিবাহিতা। তো এটাকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি, কি দিয়ে প্রকাশ করি, সিগমা, এটার নাম কি সিগমা। তো সিগমা দ্বারা প্রকাশ করি। আর এটা যারা চেনো না তারা একটু নাম মনে রাখবা, রো, এটার নাম হচ্ছে কি রো, যারা নবম শ্রেণীর আছে তারা একটু মনে রাখবে, এটার নাম হচ্ছে রো, রো, এটা হচ্ছে রো, আর এটা হচ্ছে জি। আচ্ছা তো আপনি কি 1 বাই আপেক্ষিক রোধ, এই যে দেখো 1 বাই আপেক্ষিক রোধ, এটা হচ্ছে কি 1 বাই এই 1 ডিভাইডেড বাই হচ্ছে আপেক্ষিক রোধ। তো এই হচ্ছে আমাদের মোটামুটি সূত্রগুলি গেল। এখন আমি যেটা বুঝাবো, দেখো এখন যেগুলো বুঝতে হবে আমাদের, আজকে তোমাদের সূত্রগুলি বুঝিয়ে দেবো, সবগুলো সূত্র চিত্র এঁকে এবং ব্যাখ্যা দিয়ে দেবো, ছোট করে ব্যাখ্যাটা দিয়ে দেবো। সো এখন আমরা আর কিছু সূত্র দেখবো, একটু স্পেশাল কয়েকটা সূত্র জেনে রাখবো। দেখো স্পেশাল, সাপোজ ধরো তিনটা রোধ, যদি দেখো ডেল্টা ওয়াই সার্কিট থাকে, ডেল্টা সার্কিট, যদি ডেল্টা সার্কিট থাকে তাহলে তিনটা রোধের ক্ষেত্রে দেখো ডেল্টা সার্কিটের ক্ষেত্রে তিনটা, যদি ধরো তিনটা রোধ আছে, একটা হচ্ছে আর এ, আর ভি, আর সি, এরকম রোধ থাকলে ডেল্টা দেখে যদি আমরা ডেল্টা ওয়াই এ কনভার্ট করি, কনভার্ট করার সময় ডেল্টা দেখে ডেল্টা ওয়াই এ কনভার্টের সময় এই যে দেখো রোধ কয়টা আছে, দেয়া আছে, এই রোধগুলো যদি থাকে, আর এ আমি ধরি হচ্ছে তিনটা রোধ, এখানে যদি তুমি ধরো ধরি তিনটি রোধ, ধরি তিনটি রোধ, রোধ যথাক্রমে কি আছে, আর এ, আর ভি, আর সি। এখন তুমি যদি ডেল্টা ওয়াই কনভার্ট করতে চাও, কোথায় কনভার্ট করব, ডেল্টা ওয়াই সার্কিটে কনভার্ট করতে চাও, তাহলে মনে রাখবা যে আর এ প্রাইম, নতুন সার্কিট, নতুন কনভার্ট করতে গেলে আর এ প্রাইম সমান দাঁড়াবে হচ্ছে আর ভি, আর সি ডিভাইডেড বাই হচ্ছে আর এ প্লাস আর বি প্লাস আর সি, আর আর বি প্রাইম ইকুয়াল দাঁড়াবে হচ্ছে আর এ, আর সি ডিভাইডেড বাই হচ্ছে আর এ প্লাস আর বি প্লাস আর সি, আর আর সি প্রাইম ইকুয়াল হচ্ছে আর এ, আর বি ডিভাইডেড বাই হচ্ছে আর এ প্লাস আর বি প্লাস আর সি। যদি তোমার ডেল্টা থেকে ডেল্টা ওয়াই সার্কিটে কনভার্ট করতে হয় তাহলে এই তিনটা সূত্র আমরা মাথায় রাখবো। ঠিক আছে? যদি দেখো যে তিনটা আছে, আচ্ছা সো একটু দেখো যে তিনটি রোধ যদি দেয়া থাকে আর এ, আর বি, আর সি, তো কোন সার্কিটে, একটা ডেল্টা সার্কিটে মধ্যে তিনটা রোধ দেয়া থাকবে আর এ, আর বি, আর সি। তো সেটাকে যদি আমি ডেল্টা ওয়াই কনভার্ট করতে চাই, ডেল্টা থেকে যদি আমি ডেল্টা ওয়াই কনভার্ট করতে চাই, তাহলে মনে রাখবা তোমাকে এই তিনটা রোধের জন্য নতুন রোধ বের করতে হবে, তিনটা রোধের জন্য নতুন তিনটা রোধ বের করতে হবে, সেটা হচ্ছে আর এ প্রাইম, আর বি প্রাইম এবং আর সি প্রাইম। তাহলে যখন তোমাকে বলবে আর এ প্রাইম, তখন দেখো এখানে আর এ নাই, এখানে কিন্তু আর এ প্রাইম বের করার সময় এখানে আর এ নাই, আর তিনটা যোগফল, যোগফল যোগফল যোগফল, তার মানে হরের মধ্যে কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র লবের পরিবর্তন। তো লবের মধ্যে মনে রাখো আর বি, আর সি, আর এ, আর সি, আর এ, আর বি, এই সূত্র বসিয়ে দিয়ে তোমরা ডেল্টা থেকে ডেল্টা ওয়াই সার্কিটে কনভার্ট করতে পারবে। আচ্ছা এইগুলো গেল। এখন দেখো এখানে আরেকটা সূত্র লিখেছি, পরিবাহী রোধ, এই যে সূত্রটা দেখতে পাচ্ছ, এখানে দেখা যাচ্ছে কি তোমার এখানে দেখতে পাচ্ছ R2/R1 ইকুয়াল হচ্ছে L2/L1। ঠিক আছে? এই সূত্র কোন ক্ষেত্রে ইউজ করবে, তোমরা এমসিকিউ জন্য ইউজ করতে পারো, বা অনেক সময় দেখা যায় কত গুণ বাড়বে, একটা চেয়ে আরেকটা রোধ কত গুণ বেড়ে যাবে, কত গুণ কমে যাবে। তো শর্ত মনে রাখবা যে যদি পরিবাহী উপাদান রো এবং ক্ষেত্রফল স্থির থাকে, পরিবাহী উপাদান রো এবং
ক্ষেত্রফল যদি স্থির থাকে, আপেক্ষিক রোধ এবং ক্ষেত্রফল স্থির থাকলে পরিবাহীর রোধ হবে দৈর্ঘ্যের সমানুপাতিক। আর সেই শর্তে R2/R1 সমান হচ্ছে R2/R1, মানে হচ্ছে কোন একটা পরিবাহীর দ্বিতীয় রোধের দৈর্ঘ্য, দ্বিতীয় রোধ ডিভাইডেড হচ্ছে প্রথম রোধ সমান হচ্ছে দ্বিতীয় দৈর্ঘ্য ডিভাইডেড হচ্ছে প্রথম দৈর্ঘ্য। ঠিক আছে, আদি দৈর্ঘ্য ডিভাইডেড হচ্ছে চূড়ান্ত দৈর্ঘ্য ডিভাইডেড হচ্ছে আদি দৈর্ঘ্য। তো এই সূত্রগুলি অ্যাপ্লাই করতে পারবা এরকম। তারপর তুমি ক্ষেত্রফল যদি দেখো যে এই R2 ডিভাইডেড বাই হচ্ছে R1, R2 ডিভাইডেড বাই হচ্ছে R1, আর এখানে ব্যবহার করবে তুমি A1 ডিভাইডেড বাই হচ্ছে A2। যখন দেখো যে তোমার দৈর্ঘ্য এবং রোধ স্থির আছে, দৈর্ঘ্য এবং পরিবাহী রোধ স্থির, আপেক্ষিক রোধ স্থির, কি যে দৈর্ঘ্য এবং আপেক্ষিক রোধ যদি স্থির থাকে তুমি এই সূত্রটা তখন ব্যবহার করতে পারবে। অনেকে বলে দেবে যে একই ক্ষেত্রফলে একই উপাদানের তৈরি একই ক্ষেত্রফলে দুইটি, আবার বলছি একই উপাদানের তৈরি কখন ব্যবহার করবে, এটা এই কথাটা তখন ব্যবহার করবা একই উপাদানের তৈরি একই উপাদানের তৈরি ও একই দৈর্ঘ্য বিশিষ্ট দুটি তারের রোধের অনুপাত কি দাঁড়াবে, দুটি তারের দৈর্ঘ্যের অনুপাত কত পেয়েছে এটা। ঠিক আছে, সেই ক্ষেত্রে দেখো এখানে বলছে একই উপাদানের তৈরি ও একই দৈর্ঘ্য বিশিষ্ট যেহেতু একই দৈর্ঘ্য মানে কি দৈর্ঘ্য স্থির, একই উপাদান মানে কি ভিন্ন ভিন্ন উপাদান না, কারণ হচ্ছে আপেক্ষিক রোধ ভিন্ন ভিন্ন পদার্থের ক্ষেত্রে ভিন্ন হবে, একই পদার্থের জন্য একই হবে। ঠিক আছে, তো এইটা হবে। আর এই সূত্র কখন বসাবা, তো এটার জন্য এটা বসাবা, বাট এই সূত্রের জন্য যেটা লিখবা একই উপাদানের তৈরি ও একই ক্ষেত্রফল বিশিষ্ট, এখানে জাস্ট কথাটা ব্যবহার করবে, এটা হচ্ছে একই ক্ষেত্রফল বিশিষ্ট। ঠিক আছে, বিশিষ্ট দুটি তারের উপাদানের আপেক্ষিক রোধ হচ্ছে এটা। এখন বসাবা কি এটা, সো এইটার সময় প্রথম যে কথা লিখেছিলাম এই সূত্র বসাবা, আর এই কথাটার উল্লেখ থাকলে বসাবো হচ্ছে এই সূত্র। ঠিক আছে, সবাই একটু কমেন্টে জানিয়ে দাও তো কে কে বুঝছো, সবাই একটু কমেন্ট করো দেখি কে কে বুঝছো, সূত্রগুলি কে কে বুঝতে পারছো একটু কমেন্টে জানাও আমাকে। আচ্ছা, যদি কারেন্ট ডিভাইডার ল আসে, দেখো তোমরা যদি দেখো সমান্তরালে দুটি রোধ সমান্তরালে থাকে, দুটি রোধ কি ব্যবহার করবে, এটা এই প্রিন্সিপাল মাথায় রাখো, দুটি রোধ সমান্তরালে থাকলে, দুটি রোধ সমান্তরালে থাকলে রোধের মধ্যে তড়িৎ প্রবাহ নির্ণয়, তড়িৎ প্রবাহ নির্ণয়। তো দুটি রোধ যেহেতু বলছে, একটা রোধ ধরে নিবা যে R1, ধরি একটা রোধ R1 আর একটা রোধ হচ্ছে R2। ঠিক আছে, তাহলে প্রথমটার ভেতর দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে সেটা হচ্ছে I1, আর দ্বিতীয়টার ভেতর দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে সেটা হচ্ছে I2। বুঝতে পেরেছো, যে দুইটা রোধ আছে একটা সমান্তরালের মধ্যে, এরকম সাপোজ ধরো এই দেখো এই হচ্ছে সমান্তরাল বর্তনীটা, আমি এঁকে দিচ্ছি, এই হচ্ছে একটা সমান্তরাল বর্তনী। এখন এই বর্তনীর মধ্যে আমি যদি তোমার করতে চাই, কারেন্ট বের করতে চাই, তাহলে ধরো এটা হচ্ছে R1 রোধ, এটা হচ্ছে R2 রোধ, এটা একটা সমান্তরাল বর্তনী। কেন সমান্তরাল বর্তনী মনে রাখবা, যদি কোনো একটা ব্যাটারি থেকে বের হয়ে যাওয়ার পরে যদি দেখো যে একটি লাইন একের অধিক লাইনে বিভক্ত হয়ে যায়, লাইন বলতে এক একটা পথ বোঝাচ্ছি, যদি দেখো একটা তার বা একটা পয়েন্ট থেকে কতগুলি শাখা বের হচ্ছে, কতগুলি শাখা বা কতগুলি লাইন বের হলে বুঝবা সেটা হচ্ছে সমান্তরাল বর্তনী। যদি দেখো কোনো একটা বিন্দু থেকে বের হয়ে আবার কোনো একটা বিন্দু থেকে মিলিত হচ্ছে, কোনো একটা বিন্দু থেকে বের হয়ে আবার কোনো একটা বিন্দু থেকে মিলিত হচ্ছে, তাহলে বুঝবা যে ওই যে দুইটা বিন্দু, এই দুই বিন্দুর মাঝখানে কতগুলি রোধ আছে, সবাই পরস্পরের সমান্তরালে। ঠিক আছে, দেখো যে এইখানে দেখো এইখান থেকে কারেন্টটা ভাগ হয়েছে এই লাইনে এবং এই লাইনে, তাহলে ভাগ হয়ে গেছে, এখন আবার গিয়ে এই লাইনে মিলিত হয়েছে। কি বললাম, দেখো একটা পয়েন্ট থেকে ভাগ হয়ে যাবে আরেকটা পয়েন্ট গিয়ে মিলিত হবে, এরকম ভাবে পয়েন্ট বাই পয়েন্ট যদি ভাগ হয়ে যায় আবার গিয়ে মিলিত হয়, তখন বুঝবা সেটা হচ্ছে সমান্তরাল বর্তনী। ঠিক আছে, তো অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে একটা শ্যালো মেশিন দিয়ে তুমি পানি দিচ্ছ, সেচ পাম্প দিয়ে তুমি পানি দিচ্ছ, তো একটা ড্রেন দিয়ে যাচ্ছে পানিটা। এখন যদি দেখো যে এখন মনে করো গ্রামে কিন্তু অনেক চোর থাকে, বুঝছো, কেমন চোর থাকে, এমন কিছু টাইপের চোর থাকে যে দেখা যাচ্ছে ওরা জীবনও নিজের জমিতে পানি দিতে চায় না, ওরা কি করে যে অন্য যখন পানি দেয় তখন কি করে ওই ড্রেনের মধ্যে একটু ছিদ্র করে দেয় নিজের জমিতে পানি নেওয়ার জন্য, বুঝছো, একটু ছিদ্র করে দেয়, সারাদিন পানি গেলে তো মনে করো জমি পানিতে ভরে যায়। সো গ্রামে কিন্তু এরকম চোর থাকে। এখন ধরো যে
যে ওই একটা গ্রাম আছে যে গ্রামে কোনো চোর নাই, ঠিক আছে। তো একটা তো শ্যালো মেশিন থেকে যে পানিটা বের হচ্ছে, সেচ পাম্প থেকে যে পানিটা বের হচ্ছে সেটা একটা ড্রেন দিয়ে যাচ্ছে এবং সেটাকে একটা কাঙ্ক্ষিত লক্ষ্য, যেখানে কাঙ্ক্ষিত লক্ষ্য বলতে কি জমিতে পানি দিচ্ছে, তা জমিতে পানিটা পৌঁছাচ্ছে। এখন জমিতে যদি পানিটা পৌঁছায় এবং সেই পানি যদি কোথাও বিভক্ত না হয়, একটা ড্রেনের মধ্যে দিয়ে গিয়ে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছে, তাহলে বুঝবা এটা হচ্ছে শ্রেণী সমবায়। অর্থাৎ একটা ড্রেনের মধ্যে দিয়ে যাচ্ছে, পানির কোনো তারতম্য ঘটে নাই, পানির কোনো বিভক্তিকরণ ঘটে নাই। পানি যতটুকু সেচ পাম্প থেকে বের হচ্ছিল, একটা যন্ত্র দেখে একটা ইঞ্জিন যে পরিমাণ পানি দিচ্ছিল বা যে একটা মোটর যে পরিমাণ পানি দিচ্ছিল, পুরো পানিটাই একটা ড্রেন দিয়ে একদম কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছে। কাঙ্ক্ষিত জায়গায় কোথায়? জমিতে, ঠিক আছে। তাহলে বুঝবা এটা হচ্ছে শ্রেণী বর্তনী। অর্থাৎ একটা মাত্র লাইন থাকবে, এই লাইনের মধ্যে কারেন্টের কোনো ভাগ হবে না। একটা মাত্র লাইন থাকবে কিন্তু কারেন্টের কোনো ভাগ হবে না, তাহলে বুঝবা এটা হচ্ছে শ্রেণী বর্তনী। এখন বুঝিস সমান্তরালটাকে। ধরো যে ওই যে এখন ধরো আরেকটা গ্রামের কথা তুলনা দিচ্ছি, একটা গ্রামের মধ্যে একটা মোটর আছে। তো ওই মোটর দিয়ে যখন জমিতে পানি দিচ্ছিল একজন ব্যক্তি, তখন দেখা গেল কি, তো এক ব্যক্তি কি করলো, তার দুইটা জমি আছে ওই ড্রেনের পাশ দিয়ে গেছে, মানে ও তার জমির পাশ দিয়ে দুইটি একটা ড্রেন গেছে। এখন সে কি করলো, ছিদ্র করে দিল তার জমিতে। ছিদ্র করে দেওয়ার ফলে দেখা গেল ড্রেন দিয়ে পানি যাচ্ছে আর কিছু পরিমাণ পানি তার জমিতে ঢুকে যাচ্ছে। তো এইখানে কিন্তু দুইটা লাইন হচ্ছে এখন, যে এখন ভাগ হয়ে গেছে, মোট পানিটা কিন্তু দুইটা পথে ভাগ হয়ে যাচ্ছে, একটা যাচ্ছে ড্রেনের মধ্যে দিয়ে, আরেকটা যাচ্ছে কোনো একটা ছিদ্র পথের মধ্যে দিয়ে বের হয়ে যাচ্ছে। তো যদি দেখো যে এরকম ভাগ হয়ে যায়, কারেন্ট যদি ভাগ হয়ে যায়, তখন বুঝবা যেটা হচ্ছে সমান্তরাল বর্তনী। মানে পানির পরিমাণ যদি দেখা যায় একটা ভিন্ন ভিন্ন লাইনে প্রবাহিত হয়, ভিন্ন ভিন্ন লাইনে প্রবাহিত হয়, তখন বুঝবে এটা হচ্ছে সমান্তরাল। আর যদি একই লাইনে প্রবাহিত হয়, তখন বুঝবে এটা হচ্ছে শ্রেণী। তো এইটার ক্ষেত্রে এখন এখন এই ক্ষেত্রে তুমি যদি তড়িৎ প্রবাহ বের করতে চাও, তুমি কি করে বের করবা? তো সেটাই আমার টার্গেট ছিল বোঝানোর জন্য মূলত। তো এই ক্ষেত্রে তোমরা যখন বের করতে যাবা, আমি দেখি তোমাদেরকে স্যার আরেকবার একটু বোঝাই দেয় একবার। আচ্ছা, মাহফুজার রহমান, ধন্যবাদ। তো আচ্ছা, মেহেরা হাসান, বুঝছি, ধন্যবাদ সবাইকে। রাকিবুল ইসলাম, আগের এক্সাম্পলটা, এইটা তো আগের এক্সাম্পল। আচ্ছা, তো বুঝিয়ে দিচ্ছি একটু, লাস্ট আমি বলছি যে যদি দেখো যে, আচ্ছা ধন্যবাদ এনামুল হাসান। সো যদি দেখো মানে হচ্ছে একটা উৎস থেকে কারেন্ট বের হবে কিন্তু অনেকগুলো পথে ভাগ হয়ে যাবে, দুই বা তার অধিক পথে ভাগ হয়ে যাবে। যদি ভাগ হয়ে যায় তাহলে সমান্তরাল, আর যদি একটা পথেই যায়, একটা পথেই কারেন্ট প্রবাহিত হয়, তাহলে সেটা হবে শ্রেণী। দুইটা কথা মনে রাখবা, যে একটা হচ্ছে একই পথে প্রবাহিত হলে শ্রেণী, ভিন্ন পথে প্রবাহিত হলে সমান্তরাল। একই পথে প্রবাহিত হলে শ্রেণী, ভিন্ন পথে প্রবাহিত হলে সমান্তরাল। যেমন ধরো এই, তো এই হচ্ছে একটা সার্কিট, দেখো তো একই পথে, এটা পথ কিন্তু একটাই, পথ কিন্তু একটাই, তাহলে এটা হচ্ছে কি শ্রেণী। একই পথে প্রবাহিত হলে শ্রেণী, ভিন্ন পথে দেখো এই কারেন্টটা কি হচ্ছে, দেখো এই একটা পথ, এই একটা পথ, তার মানে কি ভিন্ন পথ হয়ে গেছে না? তো যদি ভিন্ন পথে প্রবাহিত হয়, দুই এর অধিক, দুই বা তার অধিক পথে প্রবাহিত হয়, সেটা হচ্ছে সমান্তরাল। তো যাই হোক, আমরা এটুকু রাখছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সূত্রগুলি, যেটা মানে তুমি এখান থেকে কিভাবে কারেন্ট বের করবে। বলছিলাম যে দুটি রোধ সমান্তরালে থাকলে রোধের মধ্যে তড়িৎ প্রবাহ নির্ণয়। রোধের মধ্যে তড়িৎ, তাহলে এর ভেতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে I1, এর ভেতর যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে I2। মনে রাখবা, যে কোনো দুইটা সমান্তরাল বর্তনী থাকলে, মানে হচ্ছে যে কোনো দুইটা রোধ সমান্তরালে থাকলে তুমি অবশ্যই তুল্য রোধকে তুমি কারেন্ট ডিভাইডার ল দিয়ে বের করে ফেলতে পারো। সিরিয়াল কারেন্ট ডিভাইডার ল দিয়ে বের করে ফেলতে পারো। সেটা কি? সেটা হচ্ছে তোমার I1 ইকুয়াল হচ্ছে I R2 ডিভাইডেড বাই হচ্ছে R1 প্লাস R2, ঠিক আছে। R2 যদি এইটা বের করতে চাই, I2, এটা মজার, এটা মনে রাখার জন্য খুব ইজি একটা ফর্মুলা, I R1 ডিভাইডেড বাই হচ্ছে R1 প্লাস হচ্ছে R2। তো দেখো এইটার ক্ষেত্রেও R1 প্লাস R2, এটার ক্ষেত্রেও R1 প্লাস R2, অর্থাৎ হরের কোনো পরিবর্তন নাই, শুধু লবের পরিবর্তন আসছে। লবের পরিবর্তন কোথায় আসছে দেখো, যখন তুমি I1 ব্যবহার করতে গিয়েছো তখন এটা হচ্ছে মূল প্রবাহ, মাথায় রাখবা। বর্তনী টোটাল এখান থেকে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, I, কি পরিমাণ কারেন্ট যাচ্ছে I, এই I পরিমাণ কারেন্ট এই দুইটা পথে ভাগ হয়ে যাচ্ছে, একটা যাচ্ছে এই পথে আর একটা যাচ্ছে এই পথে। এখন এই দুইটা পথের মধ্যে আমি বের করতে চাচ্ছি যে কোন পথে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, কোন পথে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে। সো আমি যদি এটা বের করতে চাই, সো I1 ইকুয়াল হচ্ছে IR2 ডিভাইডেড বাই হচ্ছে R1 প্লাস R2, আর I2 ইকুয়াল হচ্ছে IR1 ডিভাইডেড বাই হচ্ছে R1 প্লাস R2, ঠিক আছে। স্যার কারশফের সূত্র ব্যবহার করা যাবে? আচ্ছা, আমরা এখানে কারশফের সূত্র বলে এতটা ব্যবহার করতে পারবো না, কারণটা হচ্ছে কি জানো,
ইন্টার লেভেলের বেসিক সব ব্যবহার করা যায় কিন্তু স্যাররা অনেকেই কেটে দেয়, কারণ হচ্ছে যারা চর্চার মধ্যে দেখে না তারা সূত্র বলে যায়। হ্যাঁ, চর্চা একটা বিষয়, যে অনেক স্যার আছে ধরো যে ইন্টারমিডিয়েটের চর্চা করে না, তো শুধু কলেজ তোমাদের মাধ্যমিক পর্যায়ে পড়ায়। একজন টিচার নর্মালি যেটা করে, একজন গ্রামের একজন ফিজিক্সের টিচার ধরো, সো ফিজিক্স না তিনি নন সাবজেক্টেরও হতে পারে, ঠিক আছে? তো তোমাদের সমস্যাটা কোথায় হয়? সো দেখো হচ্ছে এমন আমাদের যে আমাদের স্কুলগুলিতে যেটা হয়ে থাকে যে একজন ফিজিক্সের টিচার তিনি কেমিস্ট্রি ক্লাস নিচ্ছে, তিনি বায়োলজি ক্লাস নিচ্ছে, তিনি কিন্তু হায়ার ম্যাথেরও ক্লাস নিচ্ছে, ঠিক আছে? সো আবার দেখা যাচ্ছে একজন কেমিস্ট্রি টিচারই ফিজিক্সের ক্লাস নিচ্ছে, বা ফিজিক্সের টিচার কেমিস্ট্রি ক্লাস নিচ্ছে, মানে দুইটাই ক্লাস নিচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যিনি শুধু ফিজিক্স পড়াচ্ছেন তার ফিজিক্সের যে একটা অভিজ্ঞতা তৈরি হবে, ফিজিক্সের প্রতি তার যে একটা ধ্যান জ্ঞান ভালোবাসা তৈরি হবে, তার যে জ্ঞানের একটা প্রসার তৈরি হবে, বা তার জ্ঞান যতটুকু প্রসারিত হবে অল সাবজেক্টের উপর কিন্তু ততটুকু প্রসারিত হবে না, তার কিন্তু ল্যাকিং থাকবেই। সে শুধুমাত্র এই ক্যাটাগরির মধ্যে ভালো করতে পারবে, বাট উপর লেভেলের যে একটা ধারণা থাকা দরকার সেটা কিন্তু থাকবে না। সো স্যারদের মধ্যে যেটা হয় তোমার, অনেক স্যাররা তোমার দেখা যায় কি যে উপর লেভেলে পড়াশোনা করে না, ইন্টার লেভেলের পড়াশোনা করে না। তো ইন্টার লেভেলের পড়াশোনা না করার কারণে স্যাররা সূত্রগুলি ভুলে যায়। এই সূত্রগুলি যখন ভুলে যায় তখন কিন্তু তোমার যখন সূত্রটা ব্যবহার করো তখন স্যারের কাছে একটু অপরিচিত মনে হয়। হ্যাঁ, তো অপরিচিত মনে অনেক সময় দেখা যায় স্যার এটা মানে তার তড়িঘড়ি করতে গিয়ে, কারণ তারা এত সময় দেয় না, একটা খাতা দেখার জন্য এত সময় দেয় না। দেয় না কেন? কারণ তার টাকা পায়, কিন্তু যত বেশি খাতা দেখবে তত বেশি টাকা পাবে, যত বেশি কাঁথা তত বেশি টাকা। সো এই যে টাকা কামানোর ধান্দায় মনে করো অনেক সময় স্যাররা কি করে, তোমার যদিও স্যারদের নামে এটা বলা ঠিক না, কিন্তু স্যার এটা করে, টাকার জন্য এই কাজটা করে, যে তারা হুড়ো করে খাতা দেখে ফেলে, তখন মনে করো যে সূত্র এটা পড়ছে সামনে চলে আসে, টান দিয়ে কেটে চলে গেছে, যে এই সূত্রটা এই লেভেলে নাই। বুঝতে পারছো? এই ক্ষেত্রে এই ধরনের ঘটনা অনেক সময় ঘটে থাকে যে স্যার কেটে দেয়। সো তোমাদের যেটা বলবো যে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে তোমরা এই লেভেলের সূত্রগুলি ব্যবহার করার চেষ্টা করবা। কিছু ব্যতিক্রম সূত্র যেমন আমি দিয়ে দিছি, এগুলো তোমাদের যেহেতু তোমাদের লেভেলে চলে আসছে, ব্যবহার হয়ে গেছে অলরেডি, সেই জন্য আমি দিয়েছি। যেমন এখানে আমরা ডেল্টা সার্কিটের জন্য যে সূত্রগুলো, এগুলো তোমরা জীবনেও পাবা না, মানে এসএসসি এইচএসসি লেভেলে কখনো পাবা না, এগুলো গিয়ে তোমরা অনার্স লেভেলে পাবা, বড় বড় সার্কিট সলভার হচ্ছে পাবা, তোমরা এই ক্ষেত্রে পাবা না। সো এই জন্যই। তো যাই হোক, কারেন্ট ডিভাইডার লটা গেল আমাদের, এই সিরিয়াল ল অনুসারে আমরা এটা পেয়েছি, ঠিক আছে? সো এখন একটু আমরা দেখে ফেলবো তুল্য রোধ কাকে বলে, একটু বলে ফেলি। আমি জাস্ট তোমাদের মেইন যে টপিকসগুলো ছিল সেগুলো একটু বলে যাব। তুল্য রোধ মনে রাখবা, আমি যা বলে দেব তুল্য রোধ কাকে বলে। তো তুল্য রোধ বিষয়টা কি, যে সাধারণত একটা সার্কিটটা অনেক বড় হয়ে থাকে, একটা সার্কিট অনেক বড় হবে, যত বেশি রোধ লাগাবে তত বেশি সার্কিটের জটিলতা তৈরি হবে। একটা সার্কিট তৈরি করতে হাজার হাজার রোধ যদি ব্যবহার করা হয় তাহলে ওই সার্কিটটা কতটুকু ঝুঁকিপূর্ণ হবে একটু চিন্তা করে দেখো। তার মানে তোমাকে হাজার হাজার কি করতে হবে, তোমাকে সংযোগ দিতে হবে। তো এতগুলি রোধ ব্যবহার করলে যে সিস্টেম লসের পরিমাণটা বেড়ে যাবে। সিস্টেম লস তোমরা জানো হয়তো, অনেকেই ধারণা আছে। তো দেখা যায় অপচয়ের পরিমাণটা বাড়বে। তো অপচয়ের পরিমাণটা বেড়ে যাবে, কস্টিং বেড়ে যাবে, মানে সার্কিটের জটিলতা তৈরি হবে, খরচের পরিমাণটা বেড়ে যাবে, দুর্ঘটনার পরিমাণ বেড়ে যাবে, অনেক কিছু ঘটনা ঘটতে পারে। সো এই সকল সমস্যাকে তোমার হাতের নাগালে নিয়ে আসার জন্য, সমস্যাগুলো যেন না ঘটে, সমস্যাকে যত পরিমাণ ঝুঁকিমুক্ত করা যায়, এই জন্যই তুল্য রোধের একটা আবির্ভাব হয়েছে। আর তুল্য রোধের স্পেশালিটিটা হচ্ছে এরকম, আচ্ছা দেখো যা বলছিলাম, আচ্ছা সরি একটু কথা বলছিলাম ছোট ভাইয়ের সাথে। দেখো, মিথিলা ফারজানা ধন্যবাদ আজকে ফার্স্ট ক্লাস জয়েন করার জন্য। তো আমি যা বলছিলাম সেটা দেখো। তো তুল্য রোধ বলতে বোঝায় যে অনেকগুলো রোধের পরিবর্তে যদি আমরা একটা মাত্র রোধ ব্যবহার করি যাতে সার্কিটের কোনো কারেন্টের পরিবর্তন না হয়। দেখো, এই হচ্ছে একটা সার্কিট, আমি এটা এই হচ্ছে একটা সার্কিট। আজকে তোমাদের সংখ্যা টংখ্যা শিখাইতে পারবো না, সংখ্যা শিখে নিবা, আজকে শুধুমাত্র মেইন অংশটা আমি দেখাই দেবো, বললামই আগে। আর এইটার একটা সার্কিট। আচ্ছা, তো
দেখো দুইটা সার্কিট এঁকেছি, আমি দুইটা সার্কিটের মধ্যে এইটা হচ্ছে কি, এটা মানে একই লাইনে থাকলে শ্রেণী, যেহেতু এটা একই লাইন, এটা হচ্ছে আমার শ্রেণী, আর যেহেতু এটা ভিন্ন ভিন্ন লাইন আছে 1 2 3 তিনটা ভিন্ন লাইন আছে, সো এটা হচ্ছে সমান্তরাল। এটা হচ্ছে কি সমান্তরাল, একের অধিক লাইন থাকলে সেটা হচ্ছে সমান্তরাল বর্তনী। ঠিক আছে, তো বর্তনী এখানে দুই প্রকার পেয়েছি আমরা, নরমালি দুই প্রকার, আরেকটা আছে তিন প্রকার মিশ্র বর্তনী সহ। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের যেটা বলছিলাম তুল রোধটাকে, যে অনেকগুলো রোধের পরিবর্তে যদি একটা মাত্র রোধ ব্যবহার করি যাতে বর্তনীর কারেন্টের কোনো পরিবর্তন না হয়, তাহলে ওই বর্তনীকে বলবো আমরা তুল রোধ। সংখ্যাটা হচ্ছে উল্টা বলে ফেলছি, যে অনেকগুলো রোধের পরিবর্তে আমি যদি এমন একটা রোধ ব্যবহার করি যাতে বর্তনীর কারেন্টের কোনো পরিবর্তন হয় না বা কারেন্ট অপরিবর্তিত থাকে, তাহলে ওই রোধকে বলি আমরা তুল রোধ। সেক্ষেত্রে এটার জন্য তুল রোধ হবে এই তিনটা মিলে একটা রোধ ব্যবহার করবো, সেটাকে আমরা প্রকাশ করবো হচ্ছে RS দিয়ে, আর এই তিনটা মিলে একটা রোধ হয়ে যাবে, সেটা প্রকাশ করবো আমরা RT দিয়ে। তো শ্রেণীতে তুল রোধকে প্রকাশ করি আমরা RS দিয়ে। RS মানে হচ্ছে সিরিজ রেজিস্ট্যান্স, আর এটা মানে হচ্ছে RP মানে হচ্ছে প্যারালাল রেজিস্ট্যান্স, এটা মানে হচ্ছে প্যারালাল, আচ্ছা প্যারালাল রেজিস্ট্যান্স, ঠিক আছে, মানে সমান্তরাল তুল রোধ। তো এই হচ্ছে দুইটা। তো এই ক্ষেত্রে আমরা বলেছিলাম সবগুলো রোধের যোগফল হচ্ছে তার তুল রোধ। এই ক্ষেত্রে হবে কি সবগুলো রোধের যোগফল হচ্ছে তাদের তুল রোধ। আর এই ক্ষেত্রে যেটা করবো মনে রাখবা, প্রতিটা রোধের বিপরীত মানের, এইখানে তুল রোধের বিপরীত মান হবে, সমান্তরালের তুল রোধের বিপরীত মান হবে প্রতিটা রোধের তুল রোধের বিপরীত মানের সমষ্টির সমান। সমান্তরালের তুল রোধের বিপরীত মান হচ্ছে প্রতিটা রোধের যতগুলো রোধ থাকবে তার মানে হচ্ছে দেখো 1/R1 প্লাস হচ্ছে 1/R2 প্লাস হচ্ছে 1/R3 প্রতিটা রোধের, হ্যাঁ সমান্তরালের তুল রোধের বিপরীত রাশি হবে প্রতিটা রোধের পৃথকভাবে বিপরীত রাশি বা বিপরীত মানের, হ্যাঁ সমষ্টির সমান। ঠিক আছে, এটা হবে। আচ্ছা এইটা গেল। একটা বিশেষ নিয়ম মনে রাখবা, যে এই ক্ষেত্রে তোমরা যেটা স্কিল এটা মনে রাখবা, যে শ্রেণীতে কি থাকে, ভোল্টেজ পরিবর্তনশীল, মনে রাখবা ভোল্টেজ পরিবর্তনশীল। আর এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখবা কারেন্ট স্থির, এই ক্ষেত্রে কারেন্ট কি থাকবে, কারেন্ট স্থির, অর্থাৎ কারেন্টের পরিবর্তন হবে না, কারেন্টের কোনো পরিবর্তন হবে না। আর এইটার ক্ষেত্রে মনে রাখবা, যেটা মনে রাখবা সেটা হচ্ছে এক কারেন্ট পরিবর্তনশীল, এখানে কারেন্ট পরিবর্তনশীল, আর এটা হচ্ছে তোমার ভোল্টেজ স্থির, অর্থাৎ ভোল্টেজ হচ্ছে অপরিবর্তনশীল। ঠিক আছে, তো এখন ভোল্টেজ পরিবর্তনশীল বলতে বোঝাচ্ছে এটা না যে ভোল্টেজ এখানে পরিবর্তিত হচ্ছে, ভোল্টেজ প্রত্যেকটা রোধের মধ্যে আলাদা আলাদা ভোল্টেজটা ভাগ হয়ে যাবে, এই জন্য এটা বলা হয়েছে ভোল্টেজ পরিবর্তনশীল। আর কারেন্ট পরিবর্তনশীল বলতে এটা বোঝাচ্ছে না যে কারেন্টটা একদম পুরোপুরি পরিবর্তন হবে, কারেন্টের সৃষ্টি বা ধ্বংস কোনোটাই নেই। কারেন্টটা হচ্ছে একটা শক্তি, বিদ্যুৎ হচ্ছে এক প্রকার শক্তি, আর আমরা জানি শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, তাহলে কারেন্টেরও এখানে সৃষ্টি বা ধ্বংস নেই, শুধুমাত্র মাঝখানে পরিবর্তন হচ্ছে। কোথায় পরিবর্তন হচ্ছে, এই যে রোধ প্রত্যেকটা রোধের ভেতর দিয়ে ভিন্ন ভিন্ন কারেন্ট প্রবাহিত হবে, এটাকে বলি আমরা পরিবর্তনশীল কারেন্ট। কিন্তু মূল প্রবাহ কিন্তু স্থির থাকবে, এইখান থেকে যে পরিমাণ কারেন্ট বের হবে এইখানে ঠিক একই পরিমাণ কারেন্ট এখানে প্রবেশ করবে। তার মানে হচ্ছে এই দিক দিয়ে যদি যায়, ধরো এই পথে যাচ্ছে I1 পরিমাণ, এই পথে যাচ্ছে I2 পরিমাণ, এই পথে যাচ্ছে I3, তাহলে এইখানে এসে আবার মিলিত, এইখানে ভাগ হয়ে যাবে আর এখানে গিয়ে আবার মিলিত হবে, এখানে ভাগ হবে, একটা লাইন এদিকে গেছে একটা এদিকে আর একটা এদিকে, এবং এখানে গিয়ে দেখো মিলিত হচ্ছে, এই মিলিত হচ্ছে, এই মিলিত হচ্ছে। তাহলে এই দিকে যে কারেন্ট আসবে টোটাল কারেন্ট, এর মানে হচ্ছে I1 প্লাস I2 প্লাস হচ্ছে I3, টোটাল কারেন্ট হবে কত, I1 প্লাস I2 প্লাস I3। ঠিক আছে, তোমরা কেউ কথা বলো না। এখন রোধের নির্ভরশীলতা মনে রাখবা, রোধ হচ্ছে চারটা, রোধের নির্ভরশীলতা চারটা। কি কি রোধের নির্ভরশীলতা মনে রাখবা, একটা হচ্ছে তোমার পরিবাহী দৈর্ঘ্য, রোধের নির্ভরশীলতা পরিবাহী দৈর্ঘ্যের উপর নির্ভর করে, এটা লিখে রাখবো রোধের নির্ভরশীলতা। দুই হচ্ছে একটা পরিবাহী দৈর্ঘ্য, পরিবাহী ক্ষেত্রফল, তিন পরিবাহীর উপাদান। আচ্ছা, তাহলে কয়টা পাচ্ছি পরিবাহীর উপাদান। আচ্ছা, আর হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রা। তো এই যে
চারটা বিষয়, এই চারটার উপর অর্থাৎ তাপমাত্রার উপর নির্ভর করে, রোদ নির্ভর করে তাপমাত্রার উপর, পরিবাহী উপাদান, উপাদান বলতে গেলে রো, উপাদানটা হচ্ছে ঘনত্ব মানে হচ্ছে আপেক্ষিক রোধকে বোঝাচ্ছে, আর পরিবাহী ক্ষেত্রফল হচ্ছে এ, আর হচ্ছে পরিবাহী দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে রোধ, পরিবাহী রোধ কিসের উপর নির্ভর করে? পরিবাহী রোধের নির্ভরশীলতা লিখে ফেলতে পারো। পরিবাহী রোধের নির্ভরশীলতা হচ্ছে চারটি, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, আবার দেখা যাচ্ছে 2 নম্বর প্রশ্নের জন্য এটা ইম্পর্টেন্ট আছে, 2 নম্বর প্রশ্নের জন্য এটা ইম্পর্টেন্ট আছে। সো পরিবাহীর চারটা ভাবে, এক পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহী ক্ষেত্রফল, পরিবাহীর উপাদান এবং তাপমাত্রা। এটা কি? এটা হচ্ছে পরিবাহীর রোধের নির্ভরশীলতা। এটা বলবো আমরা পরিবাহীর রোধের নির্ভরশীলতা, রোধের নির্ভরশীলতা, রোধের নির্ভরশীলতা। আচ্ছা, নির্ভরশীলতা সবগুলোর উপর। যাদের দৈর্ঘ্যের সাথে কি পরিবর্তন হয় তোমরা দেখছো যে পরিবাহীর দৈর্ঘ্যের সাথে এটা হচ্ছে L সমান হবে, ক্ষেত্রফলের সাথে পরিবর্তন দেখছো 1/a। হ্যাঁ, যদি এটা দেখো, এটা যদি ভিন্ন ভিন্ন পদার্থ হয়, ভিন্ন ভিন্ন পদার্থের জন্য উপাদানের আপেক্ষিক রোধ ভিন্ন হবে। আর তাপমাত্রা বাড়ালে পরিবাহী রোধের মান বাড়তেও পারে, কমতেও পারে। পরিবাহীর ক্ষেত্রে এক ধরনের ঘটনা ঘটে, অপরিবাহীর ক্ষেত্রে এক ধরনের ঘটনা ঘটে, আবার অর্ধপরিবাহীর ক্ষেত্রে এক ধরনের ঘটনা ঘটে। সো এটা মাথায় রাখবা যে এইটার উপর নির্ভরশীল, তাপমাত্রার উপর, এই চারটা বিষয়ের উপর নির্ভরশীল। আমাকে একজন প্রশ্ন করেছিল ইনবক্সে যে পরিবাহীর রোধ দুইটা বিষয়ের উপর নির্ভর করে, আর আমার কথা হচ্ছে কিভাবে দুইটা বিষয়ের উপর নির্ভর করে আমাকে একটু বলো। এই যে চারটা বিষয় কিন্তু এখানে আছে, ঠিক আছে? চারটা বিষয়ের উপর কিন্তু পরিবাহীর রোধটা নির্ভর করে। তোমরা কি বুঝতে পারছো কি? এই চ্যাপ্টার শেষ হতে আমরা অষ্টম অধ্যায়ে যাব, এই চ্যাপ্টারের পরেই আমরা অষ্টম অধ্যায়ে যাব। আচ্ছা, এটা গেল। আজকে আমি আগে বলছি আজকে তোমাদের কিছু শেখাবো না, আজকে শুধুমাত্র এই অধ্যায়ের মেইন অংশগুলো একটু ছোটখাটো বিষয়গুলো বুঝাই যাব। আর আর কি আছে বলতো, আমাদের এই অধ্যায়ে তড়িৎচালক শক্তিটা তোমাদের ছিল, তো তড়িৎচালক শক্তিটা মনে রাখবে একটু। বিভব পার্থক্য তড়িৎচালক শক্তির মধ্যে একটা ডিফারেন্স আছে। এটা হচ্ছে একটা কোষ বা ব্যাটারি, এটা একটা কোষ, এটার মধ্যে একটা অভ্যন্তরীণ রোধ আছে। এই ধরো আপাতত এটা একটা সরল একটা বর্তনী দিলাম, এটা R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3। সো এখানে যে তড়িৎচালক শক্তি হচ্ছে E। তো আমাদের এখানে বিভব পার্থক্য আর এটার মধ্যে পার্থক্যটা কি মনে রাখবে। আমরা সূত্রটা পেয়েছিলাম E সমান হচ্ছে মানে I সমান পেয়েছিলাম, তড়িৎ প্রবাহ যখন বের করেছিলাম তখন হচ্ছে I ইকুয়াল পেয়েছিলাম E ডিভাইডেড বাই হচ্ছে তোমার IR R প্লাস R, বা আমরা E সমান পেয়েছিলাম এখান থেকে পেয়েছিলাম I R প্লাস হচ্ছে I R, এটা তো গুণ করো তাহলে এটা পাচ্ছ। তো এটা হচ্ছে বিভব, এইটুকু হচ্ছে আমরা বলছিলাম এটা হচ্ছে বিভব পার্থক্য V, বা আর হচ্ছে VL মানে লস বলে, এটা VD আর হচ্ছে VL। তো আমরা এটা কি পাই, এটা কি কাকে বলে? তো তড়িৎচালক শক্তি হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ রোধ, এই যে কোষটা আছে, এই কোষটাকে একটা বিন্দু থেকে, একটা নির্দিষ্ট বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে, এই কোষ সহ বর্তনীটাকে, এই কোষ সহ সম্পূর্ণটা ঘুরিয়ে ঠিক এইভাবে গিয়ে এইখান থেকে এইখানে ঠিক আগের বিন্দুতে ফিরে আসতে একটা ধনাত্মক আধানকে, এখান থেকে একটা ধনাত্মক আধানকে তুমি যদি এইখান থেকে ধরো, কোষ একটা ধনাত্মক আধান এখান থেকে ঘুরিয়ে 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 ঠিক এখান থেকে ঠিক এখানে পৌঁছানো, তাহলে এই আধানটাকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে ঠিক এখানে ফিরিয়ে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটা হচ্ছে তোমার তড়িৎচালক শক্তি, সেটা হচ্ছে কি তড়িৎচালক শক্তি। এই জন্য আমরা লিখি তড়িৎচালক শক্তি হচ্ছে E সমান, তড়িৎচালক শক্তি লিখি হচ্ছে E সমান W বাই Q। এখন হচ্ছে বিভব পার্থক্যটা কি, কারণ বিভব পার্থক্য লিখি W বাই Q কেন লিখছি। এখন বিভব পার্থক্য হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট, মনে রাখবা তড়িৎচালক শক্তি হচ্ছে একটা বর্তনীর তড়িৎচালক শক্তি একটাই হতে পারে, কিন্তু একই বর্তনীর বিভব কিন্তু অসংখ্য হতে পারে, একই বর্তনীর বিভব হতে পারে অসংখ্য। আমি আবারও বলছি, মানে হচ্ছে কি কয়টা বিভব হয়েছে বোঝা যায়। ধরো বিন্দু আছে 10টা বিন্দু আছে, 10টি বিন্দু যদি 10টি থাকে তাহলে বিভব থাকবে হচ্ছে 5টি, কারণ হচ্ছে প্রতি দুই বিন্দুর জন্য বিভব পার্থক্য একটা, প্রতি দুইটা বিন্দুর জন্য বিভব পার্থক্য পাওয়া যায় একটা, আবার বলছে দুইটা বিন্দুর জন্য বিভব হচ্ছে একটা, এই জন্য। সো মাথায় রাখবা। এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে, সো আমাদের এখানে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে যে বিভব পার্থক্য দুটোর ডিফারেন্সটা কি মনে রাখবা। যদি একটা আধানকে আমি এখান থেকে এখানে নিয়ে আসি, এইখান থেকে এখানে, বা এখান থেকে এখানে, এইখান থেকে এখানে, এইখান থেকে এখানে, পয়েন্টে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিতে যে পরিমাণ কাজ করতে হবে, একটা আধানকে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে নিতে, একটি আধানকে একটি বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে নিতে যে পরিমাণ কাজ করতে হবে তাই হচ্ছে বিভব পার্থক্য। তো বিভব পার্থক্য হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট, এইটুকুর মধ্যে হতে পারে এইটুকু 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 এতটুকু
এতটুকুর মধ্যে হতে পারে, এইটুকুর মধ্যে আছে, এইটুকুর মধ্যে আছে। পয়েন্ট বাই পয়েন্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে বিভব পার্থক্য। আর তড়িৎ চালক শক্তি হচ্ছে সম্পূর্ণ বর্তনী ঘোরাতে যে কাজটা করতে হবে। তো সমীকরণ আমার এক, কিন্তু সংজ্ঞার ক্ষেত্রে ভিন্ন, পরিমাপের ক্ষেত্রে অবশ্যই ভিন্ন। এবং অলওয়েজ মনে রাখতে হবে E is greater than V। কি হতে হবে? E সবসময় V এর চেয়ে বড় হবে। কেন? কারণ হচ্ছে তুমি জানো E মানে হচ্ছে IR প্লাস IR। আর কারণ হচ্ছে আমরা জানি যে তড়িৎ চালক শক্তি বলতে বোঝায় বিভব পার্থক্য এবং হারানো ভোল্টেজের যোগফল। কোন একটা সার্কিটের যে পরিমাণ বিভব পার্থক্য থাকে, সে কোন একটা সার্কিটের বিভব পার্থক্য এবং ওই সার্কিটে কোনো কোষ যে পরিমাণ শক্তি হারিয়ে ফেললো তার যোগফলের সমষ্টি হচ্ছে আমার তড়িৎ চালক শক্তি। ঠিক আছে, এই জন্য এটা হবে। আচ্ছা, তারপর দেখি আমরা একটু, তো তড়িৎ চালক শক্তি আর বিভব পার্থক্য হয়ে গেল। এখন আমাদের যে কাজগুলো করতে হবে একটু, তোমাদের একটু যেটা বলবো আমি, তুল্য রূপটা বের করে শিখতে হবে তোমাদের দরকার। ও ব্যয়িত শক্তি, ও তোমাদের এই অধ্যায়ে কিছু সূত্র বাকি আছে, আর কিছু সূত্র বাকি আছে, মিস্টেক হয়ে গেছে আমার। সো সূত্র হচ্ছে আমার ক্ষমতা লেখা হয়নি, দেখো বোর্ডে তখন আর ছিল না। ক্ষমতা, ক্ষমতা হচ্ছে কি জানি পি, তোমার রাখবা পি সমান হচ্ছে তোমার, পি সমান হচ্ছে ডব্লিউ বাই টি, কাজ বাই সময়। কাজ বাই কি যাবে? কাজ বাই সময়। পি সমান হচ্ছে কি ডব্লিউ বাই টি। আচ্ছা, লিখে ফেলো কাজ বাই সময়। আচ্ছা, কিন্তু পি সমান আমি লিখবো হচ্ছে এখানে, মাথায় রাখবা পি সমান হচ্ছে এখানে তুমি লিখতে পারো যে ভি, ডব্লিউ সমান যেহেতু তুমি জানো, তার মানে কি লিখবা এখানে? এটা লিখতে পারো ভি বাই, দেখো কিউটি, ও সরি, ডব্লিউ সমান তুমি লিখতে পারো হচ্ছে, তুমি যেহেতু তুমি জানো হচ্ছে যে ভি সমান তুমি কি জানো, ডব্লিউ বাই কিউ, সুতরাং ডব্লিউ সমান কি ভি কিউ না, ভি কিউ। আচ্ছা, ভি কিউ জানো, তাহলে লিখতে পারি কি ভি কিউ ডিভাইডেড বাই হচ্ছে টি। কিন্তু আমরা জানি কি ভি আই, এটা সমান কি লিখবো ভি আই, কারণ হচ্ছে তুমি জানো যে আই সমান হচ্ছে কিউ বাই টি, আই সমান কি জানি আমরা কিউ বাই টি, এই জন্য এটা আসছে। তারপরে আমার যেটা আসবে এই ক্ষেত্রে আমি আরেকটা সূত্র ইউজ করতে পারবো, সেটা হচ্ছে, সেটা যদি আমি মনে রাখতে চাই, এখানে আমি লিখতে পারি হচ্ছে আই। এখন ওহমের সূত্র কি জানি, আই সমান হচ্ছে ভি বাই আর। তাহলে এই আই এর মান যদি বসায় দাও তাহলে পাবো তুমি এখান থেকে ভি স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে আর। আরেকটা তুমি জানো কি যে ভি সমান কি জানো, আই আর। ভি সমান তুমি আই আর জানো, ভি সমান যেহেতু আই আর জানো, তাহলে এইখানে বসায় দাও, তাহলে দেখা যাবে কি আই স্কয়ার আর হয়ে যাবে, আই স্কয়ার আর। তাহলে এই হচ্ছে আমার বিভব, এই ক্ষমতা সূত্র। তাহলে মনে রাখবা এটা হচ্ছে কিভাবে মনে রাখবা, এটা দেখো এটা হচ্ছে তোমার বিভব পার্থক্য। আমি শর্টকাট লিখছি, বিভব ইনটু হচ্ছে আধান, বিভব ইনটু হচ্ছে আধানের পরিমাণ ডিভাইডেড হচ্ছে কি সময়, ডিভাইডেড হচ্ছে সময়। আমি এটুকু মুছে দিচ্ছি। আর এটা হচ্ছে তোমার বিভব ইনটু হচ্ছে, বিভব ইনটু হচ্ছে প্রবাহ, তড়িৎ প্রবাহ। বিভব ইনটু হচ্ছে প্রবাহ, বিভব পার্থক্য ইনটু হচ্ছে প্রবাহ। লেখার সময় লিখবা বিভব পার্থক্য ইনটু প্রবাহ। আর এটা হচ্ছে তোমার বিভব, বিভব পার্থক্য, বিভব পার্থক্যের বর্গ ডিভাইডেড বাই হচ্ছে রোধ, পরিবাহী রোধ। কার রোধ? অবশ্যই পরিবাহী রোধ আসবে। ঠিক আছে, এটা আসবে। আর এই যে লাস্ট যে প্রশ্নটা, সেটা হচ্ছে তোমার প্রবাহ ইনটু প্রবাহ হতে তড়িৎ প্রবাহ, এই প্রবাহের বর্গ ইনটু হচ্ছে কি রোধ, প্রবাহের বর্গের সাথে রোধ গুণ করে নিলে পেয়ে যাবো এটা। তো এই সবগুলো হচ্ছে আমার কিসের সূত্র? ক্ষমতার সূত্র, সবগুলো ক্ষমতার সূত্র। তো ক্ষমতার সূত্র যদি পেয়ে যাও, তোমাকে তো ব্যয়িত শক্তি বের করতে হবে। তোমাদের আজকে সবগুলো সূত্র দেখা যাচ্ছে, আগামী ক্লাস থেকে আমরা সলভ শুরু করে দেব। ঠিক আছে, আগামী ক্লাসে আমরা সলভ শুরু করে দেব ইনশাআল্লাহ। এটা গেল। এখন এটা হচ্ছে ক্ষমতা সূত্র। ক্ষমতা সূত্র কয়টা পেয়েছি? 5টা। একটা স্টেপে লিখবা। তোমরা যখন লিখতে যাবে সুন্দর করে, দিশা নোট করতে সম্ভবত, তো সুন্দর করে এরকম লিখে ফেলবা। ঠিক আছে, প্রয়োজনে বাংলাটা লিখবা, প্রথম বাংলাটা লিখে তারপরে এখানে প্রতীক দিয়ে লিখবা। আচ্ছা, এখন আসি কাজের মধ্যে, ব্যয়িত শক্তি। ব্যয়িত শক্তি, ব্যয়িত শক্তি বা কৃতকাজ। এক্ষেত্রে আমরা যেটা বলবো ব্যয়িত শক্তি বা কৃতকাজ, এটা যেটা হবে সেটা তো তোমার বা বৈদ্যুতিক, বা বৈদ্যুতিক কাজ। এটাকে আমরা এটাও বলতে পারি বৈদ্যুতিক কাজ, বৈদ্যুতিক কাজ। ঠিক আছে, ব্যয়িত বিদ্যুৎ শক্তি, এটাকে এটাও বলা হয় ব্যয়িত বিদ্যুৎ শক্তি, ব্যয়িত বিদ্যুৎ শক্তি। ব্যয়িত বিদ্যুৎ শক্তি, কৃতকাজ, বৈদ্যুতিক কাজ, একই কথা। সো এটাকে আমরা ডব্লিউ দিয়ে প্রকাশ করি, আর ডব্লিউ সমান হচ্ছে পিটি। মনে রাখবা ডব্লিউ সমান হচ্ছে পিটি। তো পি মানে কি? ক্ষমতা। পি মানে হচ্ছে ক্ষমতা ইনটু, আর এটা হচ্ছে সময়, ক্ষমতা ইনটু হচ্ছে সময়। আর এইটার সময় তুমি জানো যে ডব্লিউ সমান এই কৃতকাজই হবে তোমার ভি আই টি। আর এই ভি আই টি মানে হচ্ছে বিভব, বিভব পার্থক্য, বিভব পার্থক্য ইনটু হচ্ছে তড়িৎ প্রবাহ। আমি সরাসরি লিখছি, প্রবাহ লিখছি, ইনটু হচ্ছে কি লিখবো সময়। ঠিক আছে, এটা হচ্ছে আমার তো বিভব পার্থক্য, তড়িৎ প্রবাহ ইনটু হচ্ছে সময়। তোমরা লেখার সময় সুন্দর করে লেখো, আমি শর্টকাট লিখছি, বিভব পার্থক্য ইনটু হচ্ছে তড়িৎ প্রবাহ ইনটু হচ্ছে সময়। ঠিক আছে, ব্যয়িত সময় লিখতে পারো, এটা হচ্ছে তোমার ব্যয়িত সময়। আচ্ছা, তারপর তুমি লিখতে পারো ডব্লিউ সমান, এখান থেকে সেটা হচ্ছে তোমার লিখতে পারো হচ্ছে
আমরা যদি এখানে আই এর মানটা বসাই, আমরা জানি যে আই সমান জানি হচ্ছে ভি বাই আর। এই সূত্র যদি বসাই দিই তাহলে পেয়ে যাবো এখান থেকে যে আই স্কোয়ার আর, এখান থেকে পেয়ে যাবো আই স্কোয়ার আর ইন্টু হচ্ছে টি, আই স্কোয়ার আর ইন্টু টি। এর মানে হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ বা প্রবাহ। তড়িৎ প্রবাহ দিকে প্রবাহকে বোঝাচ্ছি প্রবাহ, প্রবাহের বর্গ ডিভাইড বাই হচ্ছে রোধ, প্রবাহের বর্গ ডিভাইড বাই রোধ ইন্টু হচ্ছে সময়, রোধ ইন্টু হচ্ছে সময়। আর ডব্লিউ সমান আরেকটা যেটা পাবো সেটা তোমার লিখতে পারবো আমরা যে ভি এর মান যদি বসাই তাহলে দেখা যাবে কি আই স্কোয়ার আর টি। এখানে পাবো হচ্ছে প্রবাহ, এটা থেকে পাবো হচ্ছে প্রবাহ, প্রবাহের বর্গ ইন্টু হচ্ছে লিখতে পারবো তুমি কি রোধ, প্রবাহের বর্গ কিন্তু পরিবাহী রোধ, কিসের রোধ? পরিবাহী রোধ ইন্টু হচ্ছে ব্যয়িত সময়। লিখার সময় লিখবে কি করে? তাহলে তড়িৎ প্রবাহ ইন্টু হচ্ছে তড়িৎ প্রবাহের বর্গ ইন্টু হচ্ছে পরিবাহী রোধ ইন্টু হচ্ছে সময়, পরিবাহী রোধ ইন্টু হচ্ছে সময়। তাহলে এই হচ্ছে আমাদের সূত্রগুলি। তো আসল কথা কি জানো? তুমি এই যে পিটি এই সূত্র তুমি যদি এই সবগুলি মনে রাখতে পারো, জাস্ট পি এর মান বসানো। যেমন পি এর মান তুমি যদি ভি এইটা বসায় দাও তাহলে একটা সমীকরণ পাবা, ভি আই বসিয়ে দাও তাহলে এটা পেয়ে যাবা, ভি স্কয়ার বাই আর বসিয়ে দাও তাহলে এটা পেয়ে যাবা, আই স্কয়ার বাই আর বসিয়ে দিলে এটা পেয়ে যাবা। এই হচ্ছে আমার এটা। সো আমাদের যা যা সূত্র প্রয়োজন ছিল তাই তোমাদের সূত্র দেখিয়ে দিলাম আজকে। যা যা সূত্র এই অধ্যায়ে যতগুলি সূত্র তোমাদের প্রয়োজন ছিল সবগুলি সূত্র আমি দেখিয়ে দিয়েছি। এখন তোমাদের একটু আজকে যেটা কাজটা করব সেটা ইলেকট্রিক্যাল পয়েন্ট আছে শেখায় ফেলবো। খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইলেকট্রিক্যাল পয়েন্ট। তোমরা ইলেকট্রিক্যাল পয়েন্ট তোমরা চেনো না, অনেকে আছে তোমরা বৈদ্যুতিক বিন্দু চেনো না। তো মাথায় রাখতে হবে বৈদ্যুতিক বিন্দু সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের এই ক্ষেত্রে, যেটা বেশি দরকার। স্যার কত তারিখ পর্যন্ত ক্লাস করাবেন? তোমাদের 10 তারিখের মধ্যে। আচ্ছা তোমরা কি সবাই সকাল 6টায় ক্লাস করতে পারবা? কে কে সকাল 6টায় ক্লাস করতে পারবা? আমি আগামীকাল সকাল 6টায় ক্লাস নেব, দেখি তো কে কে পারবা। সকাল 6টায় কে কে ক্লাস করতে পারবা? আমার প্রচুর ক্ষুধা লাগছে, প্রচুর ক্ষুধা লাগছে আমার। তোমরা শুধু এসএসসি নিয়ে যাবা তোর বাবা নিচে সুন্দর করে গুছিয়ে লিখে দিতে। আমি কিন্তু বলে দিয়েছি এটা বৈদ্যুতিক ক্ষমতা ইনটু সময়, বৈদ্যুতিক ক্ষমতা ইনটু সময়, বিভব পার্থক্য তড়িৎ প্রবাহ ইনটু সময়, বিভব পার্থক্য তড়িৎ প্রবাহ ইনটু ব্যয়িত সময়, ব্যয়িত সময় তড়িৎ প্রবাহ বর্গ ডিভাইডেড বাই হচ্ছে রোধ, পরিবাহী রোধ ইনটু হচ্ছে ব্যয়িত সময়, তড়িৎ প্রবাহের বর্গ ইনটু হচ্ছে পরিবাহী রোধ ইনটু হচ্ছে ব্যয়িত সময়, পরিবাহী রোধ ইনটু ব্যয়িত সময়। সো যে নোট করতেছো সে সুন্দরভাবে এভাবে লিখবা, ঠিক আছে? সে অবশ্যই লিখবা। এটা হচ্ছে তোমার কৃতকাজ ব্যয়িত শক্তি বা তোমার বৈদ্যুতিক শক্তি, আর এটা হচ্ছে ব্যয়িত শক্তি, ব্যয়িত সময়। বিভব পার্থক্য, দুই প্রান্তের বিভব পার্থক্য এটা হচ্ছে তড়িৎ প্রবাহ আধান, কি হবে আমার পরিবাহীর আধান বা প্রবাহিত আধান কিন্তু হচ্ছে সময়। আচ্ছা এটা হচ্ছে ভি হচ্ছে বিভব পার্থক্য কিন্তু তড়িৎ প্রবাহ, আর হচ্ছে বিভব পার্থক্যের বর্গ ডিভাইডেড হচ্ছে পরিবাহী রোধ, আর এটা হচ্ছে কি তড়িৎ প্রবাহের বর্গ এটা হচ্ছে পরিবাহী রোধ, ঠিক আছে? তো সকাল 6টায় কে কে পারবো দেখি তো। বিকালে আমার ব্যাচ থাকে ভাইয়া, বিকালে ব্যাচ থাকে, আমি তো পড়াইতে দিনে তো পড়াইতে পারি না, আমার তো ব্যাচ শুরু থাকে। আমি তো দিনে ব্যাচ পড়াই, সকাল থেকে ব্যাচ পড়ানো শুরু হয়, তো আমি তো আর পারি না ওটা। তো মর্নিং 6টায় আমি ফ্রি থাকবো, 6টা থেকে তোমাদের 7টা 7:30 পর্যন্ত ফ্রি আছি আমি। সো তোমরা যদি করতে চাও তাহলে আমি 7টা থেকে 6টা থেকে 6:30 পর্যন্ত, মানে 7:30 পর্যন্ত পড়াইতে পারবো, 1.5 ঘন্টা ক্লাস নিতে পারবো। অথবা 6টা থেকে 7টা ভোরে, ভোর 6টা থেকে 7টা। কারণ এই চ্যাপ্টারটা সবচেয়ে বড়, এই চ্যাপ্টারে আসলে 2 ক্লাসে শেষ করা যাবে না। এই চ্যাপ্টার টেকনিক শিখাতে গেলে আমাদের ক্লাস থাকবে একটু বেশি ক্লাস লাগবে, 3টা ক্লাস লাগবে। স্যার সকালে নিলে অনেক ভালো হবে, সকালে কে কে পারবা দেখি, সেখানে সকালে কে কে পারবা? আমি পারবো হচ্ছে স্যার বিকেলে নিলে অনেক ভালো হয়। দলিল হোসেন বিকেলে কীভাবে, সকালে নিব, হ্যাঁ। তো শারমিন পপি, তারপর 6টার আগে শেষ করতে না পারলে বিকেলে দেন প্লিজ, 6টার আগে তো শেষ হবে না। তোমরা ভোর 5টায় ক্লাস নিলে ভোর 5টা নিতে পারবো, সমস্যা নেই। তারপর হচ্ছে 6টা, এত আমার প্রাইভেট আছে আমি পারবো না। আচ্ছা তারপর দেখুন স্যার 8টায় উঠি, 8টায় এত আরাম করলে তো হবে না দিশা, তবে আপনি নিলে আমি আছি। আচ্ছা দিশা ধন্যবাদ। তারপর হচ্ছে ঐশ্বর্য, কেন আমি উঠি 3টা 30। আচ্ছা ঠিক আছে জিয়া। তারপর হচ্ছে 6টা থেকে 7টা অপশন, 6টা থেকে 7টা 1 ঘন্টা ক্লাস নেবো, কে কে উঠতে পারবো? স্যার সকালে ক্লাস কি সকালে হবে? কালকে ক্লাসটা আমি কালকে 2টা ক্লাস নেবো, একটা মর্নিংয়ে নেবো আর একটা হচ্ছে রাতে নেবো, কারণ এত বড় চ্যাপ্টার তো শেষ করা যাবে না। এটা তো বড় চ্যাপ্টার তাই না? এই চ্যাপ্টারটা অনেক বড় হিসেবে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে এই চ্যাপ্টারে। না তারপর 5টায় উঠে ঘুমাই না। আচ্ছা তাইলে তো উঠে, আচ্ছা দেখতে পাচ্ছি আমি সকালে পারবো। আলী বলতেছো, শুভ বলছো রাতে পারো,
রাতে তো ক্লাস নেবে, এটা এক্সট্রা ক্লাস, অতিরিক্ত একটা ক্লাস নিতে যাচ্ছিলাম। 6টায় বাড়ি থেকে বের হতে বেতে হয় কোচিং এর জন্য। আরে আমি পারবো, আমি ঘুমাই 3টায়, বাট আমি পারলে আমি পারি, আমি 3টায় ঘুমাই, ইনশাল্লাহ আমি পারবো, সেটা অবশ্যই আমার দ্বারাও সম্ভব। না স্যার এই সময় ভালো আছে, ক্লাস আর কতক্ষণ ভাই, আমি অসুস্থ হয়ে যাচ্ছি। আচ্ছা আর কিছু জিনিস বুঝাই দেই, কারণ শেষ করে দিতে হবে তো। আজকে এখন তুলুর, শুধুমাত্র তুলুর শেখাবো, কতগুলো সার্কিটে তুলুর শেখাবো, আমরা দেখি তোমরা তুলুরটা পারো কিনা। ও যেটা বোঝাচ্ছিলাম ইলেকট্রিক্যাল পয়েন্ট, শুধুমাত্র ইলেকট্রিক্যাল পয়েন্ট আজকে ছিল। ইলেকট্রিক্যাল পয়েন্ট চিনলে কোনটা শ্রেণী কোনটা সব বুঝে যাবে। তো আমি এখানে বোঝাচ্ছি, দেখো একটা জটিল সার্কিট এই নাকি তোমাদের একটু আমি দেখি একটা সার্কিট দিই, বইয়ের সার্কিটটাই দিই, তোমাদের বইয়ে যেগুলো দেওয়া আছে। তো বইয়ে এরকম একটা সার্কিট দেওয়া আছে, খুব সম্ভবত তোমরা দেখছো এরকম একটা সার্কিট দেওয়া আছে। তো আমি ওই সার্কিট একটা স্কুলে আসছি, এই সার্কিটটা সম্ভবত ওই স্কুলের সার্কিটে সলভ করে এই ধরনের একটা সার্কিট দেওয়া আছে। আচ্ছা সো এখন দেখি আমরা কোথায় যেন কি ছিল, এই বিশাল বড় করে সার্কিট আছে তাই না। আচ্ছা এটা কি হয়ে গেল, কি না কি হয়ে গেছে দেখো, এই হচ্ছে আমার ব্যাটারি বা কোষ এই। সো এখানে যাচ্ছে, এখানে যখন যাচ্ছে কারেন্টটা, তো দেখো এখানে একটা রোধ আছে, এই হচ্ছে একটা রোধ দেওয়া আছে, আর ধরো যে এখানে একটা রোধ দেওয়া আছে, এখানে একটা রোধ দেওয়া আছে, আবার ধরো এখানে একটা রোধ দেওয়া আছে। আচ্ছা সো এইখানে ধরো একটা রোধ দেওয়া আছে, এইখানে ধরো একটা রোধ দেওয়া আছে, আর ধরো হচ্ছে এইখানে একটা রোধ দেওয়া আছে, আবার এইখানে একটা রোধ দেওয়া আছে। আমি দেখুন আসলে সার্কিট শেখানোর মূল উদ্দেশ্য আমার এখন ইলেকট্রিক্যাল পয়েন্ট শেখানো। ধরো এটার মান হচ্ছে 1 ওহম, এটা হচ্ছে 1 ওহম, এটা হচ্ছে 1 ওহম, ইচ্ছা মতো ধরতেছি আর কি, আমার মন খুশি। এটা ধরো 10, এটা ধরে নিলাম 10, এটা ধরে নিলাম হচ্ছে 20 ওহম, এটা ধরে নিলাম হচ্ছে 30 ওহম, আর এটা হচ্ছে এটা তৈরি করা শুধু ধরলাম 220 ভোল্ট। এটা আমরা বাসা বাড়িতে ব্যবহার করি তাই না। এটা ধরো 20 ওহম। সো আমার এখন যেটা শিখনীয় বিষয় সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল পয়েন্ট। তোমাদের যেটা জানতে হবে ইলেকট্রিক্যাল পয়েন্টটা, ইলেকট্রিক্যাল পয়েন্ট কি মনে রাখবা, যে ইলেকট্রিক্যাল পয়েন্ট হচ্ছে তোমার এরকম জিওমেট্রিক্যাল পয়েন্ট না, ইলেকট্রিক্যাল পয়েন্ট। সো পয়েন্টগুলো কিভাবে কাম করবা, প্রথমে তুমি গুটি গুটি পায়ে হাঁটা শুরু করে দেবা, ঠিক আছে। তুমি সকালে কি করছো, তুমি ধরো যে তুমি সকালে প্রাইভেট পড়তে বের হয়ে গেছো, তো সকালে যখন তুমি প্রাইভেট পড়তে বের হয়েছো, বের হওয়ার পরে দেখছো কি যে দেখ সামনের দিকে একটা কুকুর পাইছো, তো কুকুরটাকে পেয়েছো, কুকুরটার সামনে আছে, কুকুরের একদম সামনাসামনি একদম মুখোমুখি গিয়ে থেমে গেছো। তো যেখান থেকে তুমি বাসা থেকে বের হয়েছিল, ধরো যে তুমি এ বিন্দু থেকে যাত্রা শুরু করছিলা, এ থেকে তুমি একটা কুকুরের সামনে গিয়ে পড়ছো, এই যে দেখো একদম পয়েন্ট একদম কুকুরের মুখোমুখি হয়েছে। তো কুকুরের মুখোমুখি যে বিন্দুতে আছে সেটা হচ্ছে তোমার এ বিন্দু, সেই পর্যন্ত বিন্দু কোনো পরিবর্তন নেই। তারপরে কুকুরটাকে ক্রস করতে গেলে, কুকুরটা হচ্ছে এটা হচ্ছে একটা কুকুর, এই কুকুরকে ক্রস করতে গেলে তুমি নতুন একটা বিন্দু পাবো হচ্ছে বি। তো তুমি একটা বিপদ মুক্ত, এক জায়গা থেকে তুমি বিপদ মুক্ত হয়ে গেছো, কুকুরের কামড় আর খেতে হয়নি। এখন আসি আমরা পরেরটা, এইখান থেকে সে আবার হাঁটতে শুরু করবে, তুমি আবার হাঁটতে শুরু করছো, এইটাও বি বিন্দু, এখানে কোনো বাধা, এখানে কোনো কুকুর নাই, দেখো এইখানে একটা কুকুর আছে, এইখানে গিয়ে তুমি আবার কামড় খাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই পর্যন্ত এই দিকে দেখা যাচ্ছে কি এইটাও বি, কেন, কারণ মুখোমুখি হয়েছে মাত্র, এই যে বি বিন্দু শুরু হয়েছে এখানে গিয়ে শেষ হয়েছে, আবার এইখানে শেষ হবে না। বিষয় হচ্ছে কি জানো, ইলেকট্রিক্যাল পয়েন্ট হচ্ছে ছড়িয়ে যাবে, চাপ যেমন ছড়িয়ে দেয় চারদিকে, যতক্ষণ না কোনো দিকে বাধা পাবে ঠিক ততক্ষণ পর্যন্ত সে বিচরণ করতে পারবে। যতক্ষণ না কোনো প্রকার বাধার সম্মুখীন হবে ঠিক ততক্ষণ পর্যন্ত সে বিচরণ করতে পারবে। আমি আবারও বলছি, বাধা পাওয়া মানেই তার বিন্দু পরিবর্তন হবে, বাধা পাওয়া মানেই সে ক্রস করবে, বাধাটা ক্রস করে বিন্দু পরিবর্তন হবে, বাধাটাকে ক্রস করলেই বিন্দুর পরিবর্তন হবে, ঠিক আছে। তাহলে দেখো এই যে বাধা এইখানে গেছে, এটা ক্রস করে এটা ধরো সি, তাহলে বাধা ক্রস করলে সি হবে, এটা এইদিকে কিন্তু এই পর্যন্ত বি আছে, কেন, কারণ ক্রস করে নাই, করে এটা ক্রস করে নাই, তো এটা যদি সি হয়, আচ্ছা এটা সি না, ধরো এই পয়েন্ট থেকে আসে, ধরো এটা সি, এটা যদি সি হয় তাহলে এটা এই পর্যন্ত সি হবে, এটাই বল, কারণ কি এইখান থেকে যাত্রা শুরু করেছে, তারপরে এখানে গিয়ে বাধা সম্মুখীন, তো এটা ক্রস করলে এখন কি ডি, এটা ক্রস করা মানে কি এটা ডি হয়ে গেছে। তো এটা যদি ডি হয় দেখো এইটাও ডি, এখানে কোনো কিছু নাই, মানে প্রত্যেকটা বাধা যখনই রোধ পাবে তখন ইলেকট্রিক্যাল পয়েন্টের পরিবর্তন হবে কোনো উপাদানের কারণে। উপাদান মানে একটা ব্যাটারি হতে পারে, একটা কোষ হতে পারে, একটা রোধ হতে পারে, সেটা ভোল্ট মিটার, অ্যামিটার বা রেজিস্টোমিটার হতে পারে, মাল্টিমিটার হতে পারে, ইত্যাদি কিছু একটা হতে পারে। এই প্রত্যেকটা উপাদানের জন্যই কিন্তু তোমার এইগুলোর পরিবর্তন হবে, মাথায় রাখবা। সো এটা ডি, তাহলে ডি যতক্ষণ না বাধা পাচ্ছে, দেখো
এই থেকে এই পর্যন্ত আসলে কোনো বাধা নাই, দেখো এই যে দেখো, তাহলে দেখো এই পর্যন্ত কোনো বাধা পাচ্ছে না, এইদিকে এই পর্যন্ত বাধা নাই, আবার এইদিকে এই পর্যন্ত কোনো বাধা নাই, তাহলে এটাও ডি, এটাও ডি হবে, এটাও ডি হবে, আবার এইদিকে দেখো এই পর্যন্ত কোনো বাধা নাই। তারপরে এই টি বিন্দুটা মুক্তভাবে সে যেদিকে ছড়িয়ে যেতে পারে, সে যতক্ষণ না কোনো প্রকার বাধা পাচ্ছে, মানে সে ধরো এইদিকে বাধা পাচ্ছে, চিন্তা করছে এদিকে বাধা আছে না, আমি এদিক দিয়ে যাবো না, আমি এদিক দিয়ে যাবো, চিন্তা করো এইখানে আসে সে, এইখানে আসতে থাকে সে, এইখানেও দেখা যায় মনে করো বাধা আছে, মানে কুকুর তারাই আছে না, এইদিকে ভয়ে তুমি ওইদিকে আর যাও নাই, চিন্তা করো যে এইদিকে মনে ফাঁকা আছে, এদিকে যাই, তাই এদিকে গেছে দেখা যায় এইদিকেও বাধা, অর্থাৎ সব দিকেই সমান। এর মানে তোমাকে এখন বাধা একটা ক্রস করতেই হবে, তোমাকে বাধ্যতামূলক একটা ক্রস করতে হবে, আর ক্রস করলেই বিন্দু পরিবর্তন, দেখো ডি থেকে এদিকে বি, আর এদিকে আসলে ডি, ঠিক আছে। তো আমরা এটা পেয়ে গেছি। এখন এইটা যদি ডি হয়, তাহলে ডি ক্রস করলে এখন কি হবে, ই, নতুন বিন্দু আসবে এখন, কারণ এটা ক্রস করছো, ক্রস করলে আসবে কি ই, তাহলে ই যদি হয় তাহলে ই এইখান থেকে এই পর্যন্ত দেখো এটাও ই, কারণ এইখান থেকে এখানে কোনো বাধা নাই, বাধা, এটা ক্রস করলেই হয়ে যাবে কি এফ, এটা ক্রস করলে হয়ে যাবে কি এফ হয়ে যাবে, এটা ক্রস করে যদি এফ হয় তাহলে এইখান থেকে দেখো, এই দেখো এই পর্যন্ত এফ, এটা এদিকে এফ, এখন দেখা যাচ্ছে না এদিকে যেতে পারবো না, তুমি এদিকে বাধার সম্মুখীন হচ্ছ, তার মানে কি তুমি চিন্তা করলো না আমি এদিক দিয়ে যাই, এইখানে আসলাম, এই তার মানে এটাও এফ, এটাও এফ, কারণ এইখান থেকে শুরু করে এই পুরোটা হচ্ছে, দেখো এই পুরোটা হচ্ছে কোনো কিছু নাই, এখানে কোনো বাধা নাই, শুধুমাত্র, আচ্ছা। সো এখানে আছে এফ বিন্দু, তাহলে এফ ক্রস করে কি হয়ে যাবে, এফ ক্রস করলে কি হবে, ধরো এফ ক্রস করে হচ্ছে জি, তো জি যদি হয় তাহলে এটা কি হবে, এটাও জি, তো জি করলে ক্রস করলে কি এ, এই হচ্ছে আমার ইলেকট্রিক্যাল পয়েন্ট। তুমি যদি এটা বুঝে থাকো বিষয়টা আসলে কি, বিষয়টা হচ্ছে যতক্ষণ একটা ইলেকট্রিক্যাল পয়েন্ট মানে হচ্ছে জ্যামিতিক বিন্দু নাই, জ্যামিতিক বিন্দু হলে কিন্তু কি করতে হবে, এটা হচ্ছে এ, তাহলে কি বলতে হবে, এটা কি হতো, এটা বি, এটা সি, তাহলে এটা হচ্ছে কি তোমার ধরো ডি, এটা হচ্ছে আমার এফ, এটা হচ্ছে আমার জি, শেষ, এটা হচ্ছে জ্যামিতিক বিন্দু, তাই না, এ বি সি ডি ই এফ জ্যামিতিক বিন্দু হয়ে যায় মোটামুটি একটা সার্কেল। সো আমি কিন্তু জ্যামিতিক বিন্দু ধরতে পারবো না। সো ইলেকট্রিক্যাল পয়েন্ট আর জিওমেট্রিক্যাল পয়েন্ট কখনো এক না, জিওমেট্রিক্যাল পয়েন্ট কিন্তু এভাবে ধরা হয় না, জিওমেট্রিক্যাল পয়েন্ট কোনো কিছু বাধা অতিক্রম করলে পরিবর্তন হয় না, কিন্তু ইলেকট্রিক্যাল পয়েন্ট কোনো কিছু বাধা অতিক্রম করলেই সেটার পরিবর্তন হয়, কোনো কিছু বাধা অতিক্রম করতে গেলেই ইলেকট্রিক্যাল পয়েন্টকে পরিবর্তন হতে হয়, নিজেকে পরিবর্তন করেই তাকে কিছু অতিক্রম করতে হয়, যদি না নিজেকে পরিবর্তন করতে পারে সে কিন্তু কোনো বাধা উপেক্ষা করতে পারবে না। তো মাথায় রাখতে হবে, এই যে এতগুলি বুঝালাম এই বিষয়গুলো, এইগুলো হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল পয়েন্ট। একটু আমি দেখে ফেলি, একটু আমাকে একটু তোমরা যাচাই করে দেখো তো ইলেকট্রিক্যাল পয়েন্ট হয় কিনা তোমাদের, এই সার্কিটের ইলেকট্রিক্যাল পয়েন্ট আমাকে বলো তোমরা, দেখি তার কি হয়, এই সার্কিটের ইলেকট্রিক্যাল পয়েন্ট কে পারবা, জাস্ট আমি দেখবো ইলেকট্রিক্যাল পয়েন্ট পারো কিনা, একটু দেখি তো ইলেকট্রিক্যাল পয়েন্টে কে কে পারো, এই সার্কিটের ইলেকট্রিক্যাল পয়েন্ট থেকে পারো একটু কমেন্টে জানিয়ে দাও। বয়ের বিন্দুগুলি কি কি বিন্দু ধরছো তুমি সেটা বলে দাও, কয়টা বিন্দু আছে সেটা বলো, কয়টা বিন্দু, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা রোধ আছে, তো বিন্দু কয়টা হবে একটু জানিয়ে দাও, দেখে তো কয়টা বিন্দু আসে এখান থেকে, সবাই একটু জানিয়ে দাও বিন্দু কয়টা আসে এখানে। আমরা আগে একটা প্র্যাকটিস শুরু করে দেবো ইনশাআল্লাহ, আজকে তো জাস্ট তোমাদের দেখাচ্ছি আমি কি কি আছে না আছে এগুলো একটু দেখাচ্ছি, আর কিছু না। ছয়টা হবে, ছয়টা কি কি বিন্দু হবে এরকম না, কি কি বিন্দু হবে ডিনোট করে দাও নিজে নিজে, কি কি বিন্দু তুমি ধরছো সেই বিন্দুগুলি উল্লেখ করে দাও, সবাই কি কি বিন্দু ধরছো সেটা উল্লেখ করে দাও। ভাইয়া কালকে সকালে না, কালকে রাতে ক্লাস হবে, সকালে ক্লাসটা হবে না, তোমরা সবাই যেহেতু চাচ্ছ না, কয়েকজনকে নিয়ে তো আর ক্লাস করা যায় না, তাই না, ক্লাস একটা বাড়াবো প্রয়োজন। স্যার কোন কোন চ্যাপ্টার শেষ হয়ে গেছে, আমরা অলরেডি 3 চ্যাপ্টার শেষ করে ফেলছি, চতুর্থ চ্যাপ্টারে আসি শর্ট কোর্সে, আমরা প্রথম দ্বিতীয় এবং চতুর্থ শেষ করেছি, এখন আমরা একাদশে আছি, আর হচ্ছে 8 নাম্বারটা বাকি আছে। একটু দেখো তোমরা 7টা 6টা বিন্দু করতেছো কেন, তোমরা একটু বলবা, এই তোমরা পয়েন্টগুলো ডিনোট করো না কেন, এই যে তোমার এ বিন্দু, এটা হচ্ছে এ, তাহলে এটা যদি এখান থেকে এখানে আসে দেখো, তাহলে এটাও এ বিন্দু হবে, কারণ কি এটার পরিবর্তন হবে না, বাধা পাচ্ছে না, এটা ক্রস করে ধরো এটা বি হলো, তো বি হলে এটাও বি, এটা বি হবে, তাহলে এটাও বি, বি এটা ক্রস করলে কি হবে সি, সি থেকে এটা সি, সি এটা ক্রস করলে হবে কি এটা হবে ডি, ডি বিন্দু থেকে এখানে আসলে কি হবে, এটা ডি বিন্দুই থাকবে, ডি ক্রস করলে কি হবে ই, ডি ক্রস করলে ই আসবে। এখন ই বিন্দুটা দেখো, ই বিন্দুটা এই দেখো, ই বিন্দু কিন্তু এই দিকে আসছে তো ব্র্যাকেট বলো, তাহলে এটা ই, আবার এই দিকে গেছে কোথায় দেখো এই যে এই পর্যন্ত, তাহলে এটা হচ্ছে কি ই, আবার এই দিকে আসছে এই পর্যন্ত ই, ই ক্রস করলে কি হয়ে যাবে এফ, এটা ক্রস করলে তাহলে এফ কিন্তু এখানে গিয়ে লাগছে, দেখো এটাও এফ হবে, তাহলে এটা হবে এফ,
তাহলে তুমি যে সকল বিন্দু পাচ্ছ এ বি সি ডি ই এফ, 6টা বিন্দু পাচ্ছ এখানে 6টা। ঠিক আছে, এর মধ্যে কারা কারা সমান্তরাল আছে কে বলতে পারবা? কিভাবে সমান্তরাল চিনব? প্রশ্ন হচ্ছে কিভাবে সমান্তরাল চিনব? বিন্দু দেখে মানে হচ্ছে ইলেকট্রিক্যাল ইপি দেখে। ইপি মানে কি? ইলেকট্রিক্যাল পয়েন্ট, মনে রাখবা। ইপি দেখে। ইপি মানে কি? মানে ইপি হচ্ছে ইলেকট্রিক্যাল পয়েন্ট, মানে ইলেকট্রিক্যাল পয়েন্ট দেখে কিভাবে সমান্তরাল চিনব? তো কমন একটা বিষয় মনে রাখবা, যখন যতগুলি একই ধরনের পয়েন্ট জোড়া জোড়া মিল থাকে, একই বিন্দু এক জোড়া বিন্দু যতগুলি রোধের মাঝখানে থাকবে, এক জোড়া বিন্দু যতগুলি রোধের মধ্যে অবস্থান করবে তারা প্রত্যেকেই সমান্তরাল। প্রত্যেকের সমান্তরাল। এক জোড়া বিন্দু যতগুলি রোধের মধ্যে অবস্থান করবে, এক জোড়া বিন্দু মানে এক জোড়া ইলেকট্রিক্যাল পয়েন্ট যতগুলি বিন্দুর মাঝখানে অবস্থান করবে তারা সবাই সমান্তরাল। তাহলে একটু আমরা একটু পরীক্ষা করে দেখে ফেলি। এইখানে একটু লক্ষ্য করো এফ ই এফ, আর এখানে লক্ষ্য করো ই এফ। একমাত্র এই দুইটা রোধের মধ্যে কিন্তু কমন পয়েন্ট আছে। এই দুইটার মধ্যেই কিন্তু শুধুমাত্র কি আছে? দুইটা এক জোড়া আছে। এই যে এক জোড়া বিন্দু দেখো ই, এই যে এফ ই, এই যে এফ ই, এই যে এফ ই। তাহলে এই যে এক জোড়া বিন্দু, এই এক জোড়া বিন্দু কিন্তু এই রোধের মধ্যে আছে, এই রোধে। তার মানে এই দুইটা রোধকে তুমি সমান্তরালে করে ফেলতে পারবা। এই দুইটা রোধকে আগে থেকে তুমি ক্যালকুলেশন করে ফেলবা। এই দুইটা রোধকে কি করবা? এই দুইটা তুল্য রোধ বের করে ফেলবা। এই দুইটা তুল্য রোধ বের করলে একটা পথ হয়ে যাবে। কি হয়ে যাবে? একটা পথ হয়ে যাবে। সবাই কি বুঝছো? তোমরা বুঝছো? এখানে একটু কমেন্টে জানাও তো। আর এইখানে কি? এইখানে সমান্তরাল আছে কিছু? এখানে কি বলতে পারো সমান্তরাল কোথায় আছে? এইটার মধ্যে কোনো সমান্তরাল আপাতত ফুললি সমান্তরাল বলা যাবে না। এখানে আপাতত কোনটাই সমান্তরাল নাই, এটা মিশ্র বর্তনী। তো এইটার মধ্যে সমান্তরাল বলবো, দেখো কিভাবে বলবো। ধরো এই যে দুইটা, এটা আচ্ছা কি করে চিনবো একই পথে আছে? মানে শ্রেণী কিভাবে? যদি দেখো শ্রেণী কিভাবে চিনবো, এখন দেখি আমরা শ্রেণী কিভাবে চিনবো। কিভাবে শ্রেণী চিনবো? কিভাবে শ্রেণী বর্তনী, উপরে লিখো শ্রেণী বর্তনী চিনবো। কিভাবে শ্রেণী বর্তনীটা চিনবো এটা লিখে ফেলো। শ্রেণী বর্তনী চেনার উপায়টা হচ্ছে একই পথে একটি লাইনে যতগুলি রোধ, একই লাইনে যতগুলো রোধ থাকবে এটা লিখি। আচ্ছা, যতগুলি রোধ থাকবে তারা প্রত্যেকেই শ্রেণী সমবায়, তারা প্রত্যেকেই শ্রেণীতে বিদ্যমান। তার মানে তারা প্রত্যেকের শ্রেণীতে আছে। একটু এক্সাম্পল স্বরূপ দেখো, এইখান থেকে দেখো এই যে অংশ থেকে দেখো এই যে একটা মাত্র পথ। তাহলে এই যে এইটুকু পথ দেখো, এই যে এইটুকু পথ এই পর্যন্ত কিন্তু একটা মাত্র পথ, এটা কিন্তু একটা। তার মানে এই রোধ আর এই রোধ কিন্তু শ্রেণীতে আছে, এই দুইটা রোধ আছে শ্রেণীতে। একটু আরেকটু দেখো, এইখান থেকে লক্ষ্য করে দেখো, এইখান থেকে যখন কারেন্টটা ভাগ হয় এই লাইনগুলো দেখো, এই যে পথটা, এই যে পুরোটা অংশ শ্রেণীতে আছে, এই পুরোটা অংশ শ্রেণীতে। কারণ দেখো একটা লাইনের মধ্যে অনেকগুলো রোধ আছে। একটা লাইনের মধ্যে যতগুলি রোধ থাকবে তারা প্রত্যেকের সমান্তরাল। একটা লাইনের মধ্যে যতগুলি রোধ থাকবে তারা প্রত্যেকের সমান্তরাল। ঠিক আছে? তো প্রত্যেকের সমান্তরাল হয়। এইখানে দেখো এই যে দুইটা, এরা কিন্তু সমান্তরাল, এরা হচ্ছে শ্রেণী। তাহলে এটাও শ্রেণী, এটাও শ্রেণী। ঠিক আছে? আচ্ছা, আর কোনো শ্রেণী আছে এখানে? নাই। আর কোনো শ্রেণী এরকম ভাবে নাই। সবাই কি বুঝতে পেরেছো? সবাই কি বুঝছো তোমরা?